আসসালামু আলাইকুম। এই তোমরা কেমন আছো সবাই? তোমরা কেমন আছো সবাই? আমাকে একটু জানিয়ে দিবা। আমাকে ঠিকঠাক দেখতে বা শুনতে পাচ্ছ কিনা? ঠিক আছে? বায়োলজির দ্বিতীয় ক্লাস, তাই তো? আজকে বায়োলজির দ্বিতীয় ক্লাসে আমরা আজকে পড়বো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। ঠিক আছে? তো তোমাদেরকে গতদিন একভাবে আমি ক্লাস করিয়েছি, ঠিক আজকে অন্য একটা প্যাটার্নে তোমাদেরকে পড়াবো, আবার আগামী দিন আরেকটা প্যাটার্নে পড়াবো। তারপরে তোমাদের কাছ থেকে মতামত দিব তোমরা কোন প্যাটার্নটা সবচেয়ে বেশি পছন্দ করলে। ঠিক আছে? তো তোমরা যারা দেখছো একটু প্লিজ জানিয়ে দাও যে আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। তোমরা শুনতে পারলে আমরা পড়াশোনায় চলে যাব। ওকে। সাউন্ড প্রবলেম বলতেছে। সাউন্ড প্রবলেমে কি সমস্যা? সাউন্ড প্রবলেম বলছে। সাউন্ড আসে না বলতেছে। ওয়েট 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 ওয়েট, একটা মিনিট ওয়েট করো, যে সাউন্ড আসতেছে কিনা আমরা দেখতেছি। ওয়েট করো জাস্ট 1 মিনিট। জাস্ট 1 মিনিট দাঁড়াও। সাউন্ড কম বলতেছে, সাউন্ড নাই বলতেছে এরা। একটু অপেক্ষা করো, আমাদের এক্সপার্ট চলে আসছে, ও দেখছে কি হয়েছে। এই এখন কি শোনা যায়? এখন কি শোনা যাচ্ছে? জানাও তো ভাই, এখন শোনা যাচ্ছে কিনা। এই শুনতে পাচ্ছ? কমেন্ট করো যে শুনতে পাচ্ছ কিনা। শুনতে না পাইলে একটু জানাবা। শোনা যাচ্ছে ক্লিয়ার? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাইলে দেখো, শোনা যেহেতু যাচ্ছে, সাউন্ড ওকে। ওকে, ঠিক আছে, একটু সমস্যা হচ্ছিল আর কি, তুলনামূলক একটু কম শোনা যাচ্ছিল হয়তো বা। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, আমরা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস পড়াশোনা শুরু করে দিই, বুঝছো? আজকের ক্লাসটা খুবই টিপিক্যাল, বুঝতে পারছো? যদি তুমি পুরা পড়তে চাও কখনোই মনে থাকবে না, বাট যদি টিপিক্যাল জিনিসগুলো পরীক্ষায় কি আসে এই টোটাল জিনিসটা তুমি মনে রাখতে চাও যে পরীক্ষায় ভালো করব, তার জন্য অনেক ভালো প্রিপারেশন নেওয়া যায়, বুঝতে পারছো? তার জন্য কি অনেক ভালো পড়াশোনা এই চ্যাপ্টার থেকে করা যায়। এইখান থেকে মাত্র 3টা জায়গা থেকে প্রশ্ন আসে। যেমন প্রথমে এটা একটু স্ক্রিনটা একটু ইয়া হয়ে যাবে, বড় করে দাও জাহিদ বিন, স্ক্রিনটা একটু ইয়া করে দাও। ওকে, ঠিক আছে। আহ, কি হলো, প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস উপরে উঠে গেছে মেবি। ঠিক আছে, ওকে। তো দেখো, এইখান থেকে সবচাইতে বেশি যে জিনিসগুলো নিয়ে প্রশ্ন আসে সেটা হচ্ছে প্রতিসাম্যতা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। কোন জায়গা থেকে? প্রতিসাম্যতা থেকে। বুঝতে পারছো? প্রতিসাম্যতা আর সিলোম হচ্ছে এই চ্যাপ্টারের সবচাইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এই জায়গা থেকে প্রশ্ন হয় না এমন কোনো পরীক্ষা নাই। ঠিক আছে? এই প্রতিসাম্যতা থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন পাবা, সিলোম থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন পাবা। প্রত্যেকটা চ্যাপ্টার এজ লাইক ঢাকা ইউনিভার্সিটি রিটেন পরীক্ষা দিচ্ছ, এই দুইটা বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে দুইটা বৈশিষ্ট্য বাড়াই দিতে পারো। যেমন এই প্রাণীটা, এই পর্বের প্রাণীরা কোন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে, এই পর্বের প্রাণীরা কোন ধরনের সিলোম প্রদর্শন করে। এরপর দেখো, পর্বগুলো থেকে পর্বগুলো থেকে পর্বগুলো থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পর্বগুলো থেকে কি গুরুত্বপূর্ণ যে সমস্ত বৈশিষ্ট্য আছে, এই গুরুত্বপূর্ণ 2টা বা 3টা বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতে হবে, এবং বাকিগুলো সব কমন। সেটা কিভাবে মনে রাখবা আমি বলে দিচ্ছি। এবার দেখো, আরেকটা টপিক এখান থেকে একটু বেশি আসে, সেটা হচ্ছে আরেকটা টপিক, একটা মাত্র টপিক আর আসে, সেটা হচ্ছে যে ন্যাথোস্টোমাটার মধ্যে কনড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি, এই জায়গাগুলো থেকে মাঝে মধ্যে রেপটাইলস, এবিস থেকেও প্রশ্ন আসে, আমরা দেখেছি। ঠিক আছে? তাহলে এই যে জিনিসগুলো আমি বললাম, যে এই 3টা জিনিস, এই 2টা, এই একটা আর এই একটা, এই 3টা জিনিস থেকে, এই 3টা জায়গা থেকে এই চ্যাপ্টারে সবচাইতে বেশি প্রশ্ন আসে। বুঝতে পারছো? এখন তোমাদের ডিসাইড করতে হবে পরীক্ষায় পারার জন্য আমাকে কি কি জিনিস পড়তে হবে। পরীক্ষায় ভালো করতে গেলে সব সময় একটা স্ট্র্যাটেজি ফলো করবা, ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার রিভাইজ করা। বুঝতে পারছো? ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার রিভাইজ করা। ঠিক আছে? তো আজকে আমরা পড়বো হচ্ছে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। সেই শ্রেণীবিন্যাস বলতে বা প্রাণীর বিভিন্নতা বলতে কি বুঝি, অ্যানিমাল ডাইভার্সিটি কি, যে বিভিন্নভাবে এই ডাইভার্সিটিটা গড়ে ওঠে। তোমাদের বইয়ে 3 ধরনের দেওয়া আছে, যে প্রজাতিগত, জিনগত এবং বাস্তুতান্ত্রিক। প্রজাতি বিভিন্ন রকম থাকতে পারে। আমরা মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতি আছে, মানুষ সব এক প্রজাতির, বাট তার মধ্যে ডাইভার্সিটি আছে না।
যেমন চীনের মানুষগুলো একরকম, মধ্যপ্রাচ্যের মানুষগুলো একরকম, ইউরোপের মানুষগুলো একরকম, আমেরিকার মানুষগুলো একরকম, বাংলাদেশের মানুষগুলো ঠিক আরেক রকম। ইন্ডিয়াতে গেলে তুমি সমস্ত বিশ্বের মানুষের বৈশিষ্ট্য এখানে খুঁজে পাবা। ইন্ডিয়ান নায়িকারা দেখবা, তুমি হচ্ছে জেনারেল পিপল গুলো দেখবা, এক একজন এক এক রকমের জিনগত বৈচিত্র্য গড়ে উঠছে, তার পাশাপাশি বাস্তুতান্ত্রিক, তোমরা তো জানো এটা। ওকে, ঠিক আছে। এরপর দেখো প্রাণীর বিভিন্নতার যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি আছে, এই ভিত্তির উপর বেসিস করে আমরা কি করছি, আলাদা করছি। এর মধ্যে আরেকটা তথ্য একটু পড়বা, সেটা হচ্ছে প্রাণী বিজ্ঞানের জনকের নাম কি, অ্যারিস্টটল। প্রাণী বিজ্ঞানের জনকের নাম কি, অ্যারিস্টটল। বুঝতে পারছো, অ্যারিস্টটল। এই অ্যারিস্টটল কিন্তু আবার রাষ্ট্রবিজ্ঞানের জনক। অ্যারিস্টটল আবার কি, রাষ্ট্রবিজ্ঞানেরও জনক। যত জনক আছে সবগুলো এক নজরে একটু পড়ে ফেলবা। কারণ উদ্ভিদ বিজ্ঞানের জনকের নাম কি, থিওফ্রাস্টাস। উদ্ভিদ বিজ্ঞানের জনকের নাম কি, থিওফ্রাস্টাস। পরীক্ষায় আসবে কিন্তু। উদ্ভিদ শারীরতত্ত্বের জনকের নাম কি, উদ্ভিদ শারীরতত্ত্বের জনকের নাম স্টিফেন হেলস। পরীক্ষা আসবে। দ্বিপদ নামকরণের জনকের নাম কি, দ্বিপদ নামকরণের জনকের নাম ক্যারোলাস লিনিয়াস। ত্রিপদ নামকরণের জনকের নাম কি, স্নেগেল, স্ক্লেজেল, তোমরা যেটাই বলো সেটা। ঠিক আছে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে টিস্যু তত্ত্বের জনকের নাম কি, টিস্যু তত্ত্বের জনকের নাম গটলিব হ্যাবেলল্যান্ড। ঠিক আছে। বিবর্তনের জনকের নাম কি, পরীক্ষায় প্রশ্ন আসে এমপেডোক্লিস। এই টাইপের কথাগুলো বারবার পড়তে হবে। জনক নিয়ে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে, যেহেতু যদি কোনোভাবে বই থেকে 8টা প্রশ্ন মেলানো যায়, 8টা প্রশ্ন মেলানো যায়, এই 8টা প্রশ্ন মেলানো মানেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য সেটা ইম্পর্টেন্ট, 8টা শিফটে পরীক্ষায় চলে আসবে। বুঝতে পারছো, বুঝতে পারছো আমার কথা? ইফাত জাহান বলছে ভাইয়া সায়েন্টিফিক নেমগুলো পড়া লাগবো না। সায়েন্টিফিক নেমগুলো তুমি চাইলে পড়তে পারো, বাট তুমি সায়েন্টিফিক নেম আমি মনে করি যতক্ষণ মুখস্থ করবা তার মধ্যে তোমার পুরো বই একবার রিভাইজ হয়ে যাবে। এবং সায়েন্টিফিক নেম থেকে তুমি একটা প্রশ্ন পাইতে পারো। এখন তুমি ওই একটা কোশ্চেন স্যাক্রিফাইস করবা না পুরো বইটা আর একবার রিভাইজ দিবা, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ তোমার উপর। বুঝতে পারছো? আমি তো সরাসরি বলবো না ভাইয়া তুমি পড়ো না, আমি কখনো এটা বলবো না। যদি একটা চলে আসে তখন বলবা যে ভাইয়া বারণ দিছে পড়তে, বাট আমরা সবসময় অনুৎসাহিত করি যে তোমরা এই জিনিসগুলো পড়ো না, কঠিন জিনিসগুলো বাদ দিয়ে সহজ জিনিসগুলো বারবার প্র্যাকটিস করো। একটা পরীক্ষায় 60% কোশ্চেন থাকে একবারে সহজ সহজ টপিক থেকে, এই টপিকগুলো যদি পারা যায় চান্স মোটামুটি নিশ্চিত হয়ে যায়। বুঝতে পারছো আমার কথা, যে চান্স মোটামুটি নিশ্চিত হয়ে যায়। ওকে, ঠিক আছে। এখন দেখো প্রাণীর বিভিন্নতার যে ভিত্তিগুলো আছে, যেমন দেহের আকার, যেমন দেহের আকারের মধ্যে খুব ক্ষুদ্র প্রাণী আছে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে শুরু করে ছোট্ট ছোট্ট মাইক্রোস্কোপিক যে জীবগুলো আছে, আবার বৃহৎ আকৃতির প্রাণীও আছে। বৃহৎ আকৃতির যে প্রাণীগুলো আছে, যেমন হাতি দেখতে পারো, মানুষ আমরা চলাচল করতেছি, এগুলো বৃহৎ আকৃতির প্রাণী। তাহলে ক্ষুদ্রতর প্রাণী হইতে পারে, বৃহৎ আকৃতিরও হইতে পারে। সংগঠন ক্রমমাত্রা, এটা তোমাদের খুব বেসিক জিনিস, কয়েকটা কোষ মিলে তৈরি করে কি, টিস্যু। আচ্ছা, টিস্যুর সংজ্ঞাটা কিন্তু আবার গুরুত্বপূর্ণ, এটা বোটানিতে প্রশ্ন আসে যে একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে, একই ধরনের কাজ করে, সমধর্মী এবং একগুচ্ছ। চারটা কথা হলো, কয়টা? একই ধরনের কাজ করে, একই জায়গা থেকে উৎপত্তি হয়, সমধর্মী হয়, একগুচ্ছ হয়। এই চারটা ক্যারেক্টারিস্টিক্স যদি কোষ শো করে তখন তাদেরকে আমরা বলি টিস্যু। টিস্যু মিলে তৈরি করে অর্গান, কয়েকটা টিস্যু মিলে তৈরি করে কি, অর্গান। কয়েকটা অর্গান মিলে তৈরি হয় হচ্ছে একটা সিস্টেম, একটা সিস্টেম। যেমন তুমি ধরো শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্রে ফুসফুস আছে, ট্রাকিয়া আছে, ব্রঙ্কাস আছে, আমাদের বায়ু গ্রহণ ত্যাগ অঞ্চল আছে, তারপরে অ্যান্টেরিয়র নস্ট্রিল, ভেস্টিবিউল, ন্যাসাল ক্যাভিটি, এইগুলো সব আছে। তার মানে প্রত্যেকটা একটা ছোট্ট ছোট্ট অঙ্গগুলো মিলে তৈরি করছে রেসপিরেটরি সিস্টেম। তো এইটার উপরে আবার একটা কি তোমার হচ্ছে ক্লাসিফিকেশন গড়ে উঠছে, তাই না? যে আমরা পড়ছি কি, প্রথম কোষ মাত্রার প্রাণী, এরা হচ্ছে পরিফেরা। কোষ টিস্যু মাত্রার প্রাণী, তারা হচ্ছে নিডারিয়া। তারপরে কি, টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী হচ্ছে প্লাটিহেলমিনথিস, অর্থাৎ প্লাটিহেলমিনথিসের পর থেকে বাকি সব কি তন্ত্র ডেভেলপ করছে, বা প্লাটিহেলমিনথিসেও তন্ত্র ডেভেলপ করছে, বাট এতটা বেশি ডেভেলপ করে নাই। ঠিক আছে। তোহা ইসলাম সাদিয়া বলতেছে যাবি ডি ইউনিটের সাথে, আজকে আমার জার্নি শেষ, জিপি একটু কমের কারণে এই ইউনিটে এক্সাম দিতে পারবো না, অন্য ইউনিটেও কোনো ভালো সাবজেক্ট পাবো না। আচ্ছা, এখন আমি সাদিয়াকে কিছু কথা বলি, শোনো সাদিয়া, যে তুমি যখনই মনে করবা যে আমি দুর্বল হয়ে গেছি, পিছিয়ে গেছি, এই জিনিসগুলো মনে করলে তুমি আরো কয়েকটা স্টেজ পিছিয়ে যাবা। সবসময় একটা কাজ করতে হবে, যে মনোবল ধরে রাখতে হবে।
বুঝতে পারছো? মনোবল ধরে রাখলে সবকিছুতেই ভালো কিছু করা যায়, সবকিছুতে। তুমি যদি ডি ইউনিটের প্রিপারেশন নাও, আমি তোমাকে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো যে এইখানে আমরা যেভাবে ডিটেলস পড়াই, অন্য কোনো ভার্সিটির জন্য আমরা কিন্তু এভাবে ডিটেলস পড়াই না। আর একটা জায়গায় পড়ানো হয়, সেটা হচ্ছে মেডিকেল কোচিংয়ে। বুঝতে পারছো? তো বায়োলজি যখন তুমি এখানে ভালোভাবে পড়বা, তুমি দেখেছো কিনা যে খুলনা ইউনিভার্সিটি সার্কুলার দিয়েছে, খুলনা ইউনিভার্সিটি সার্কুলারে দেখবা লেখা আছে যে তুমি যদি ইন্ডিভিজুয়ালি 8 পেয়ে যাও, 2টা জিপিএ মিলে 8 পাও, 8 পাইলে তুমি পরীক্ষা দিতে পারবা। বুঝতে পারছো? তাহলে যদি তোমার জিপিএ 8-এর উপরে থাকে, তাহলে খুলনা ইউনিভার্সিটির লাইফ সায়েন্স স্কুল, যেটাকে আমরা বলি জীববিজ্ঞান স্কুল, এই জীববিজ্ঞান স্কুলে কিন্তু তুমি খুব ভালো স্কোর করতে পারবা। এবং আমরা যখন পরীক্ষা দিয়েছি জীববিজ্ঞান স্কুলে, এখানে নেগেটিভ মার্কিং ছিল না। হয়তো খুলনা ইউনিভার্সিটি সেই নিয়মে আবার ব্যাক করবে। এবং এখানে পরীক্ষা হয় কিসের? বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের উপর। ম্যাথেরও প্রশ্ন থাকে 5-7টা, কিন্তু ওইগুলো তুমি না পারলেও সমস্যা হয় না। বেশিরভাগ প্রশ্ন থাকে বায়োলজি এবং কেমিস্ট্রি থেকে। স্কুলটার নাম বা ওইটার যে ফ্যাকাল্টির নামই হচ্ছে লাইফ সায়েন্স স্কুল। শুধুমাত্র এইটা না, প্রত্যেকটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ যে জীববিজ্ঞান আলাদা একটা ইউনিট আছে। তো তুমি যেহেতু এখানে ভর্তি হয়েছো, তুমি জীববিজ্ঞানের প্রিপারেশনটা ভালোভাবে গুছিয়ে নাও, কেমিস্ট্রির প্রিপারেশনটা গুছিয়ে নাও, যেন তোমার আদার্স যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিগুলো আছে, আদার্স যে তোমার পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, সেইগুলোতে তোমার ভীষণভাবে এটা কাজে লাগবে। এবং তোমরা যারা ডির জন্য ভর্তি হয়েছো, তোমরা ভাবতেছো শুধুমাত্র ডির জন্যই পড়াশোনা কিন্তু হচ্ছে। বিশ্বাস করো, আমরা এই যে অনেকটা এলোমেলো তোমাদের লাগছে, আমরা ঠিকমতো পরীক্ষা নিতে পারতেছি না, বিভিন্ন ব্যাপার। এর কারণ হচ্ছে আমি বিগত 3 দিন ধরে ছিলাম রংপুর ইউসিসিতে ক্লাস নিচ্ছিলাম। তো ওইখানে যারা কোচিং করে আমাদের কাছে, ওইখানে যাদের আমার স্টুডেন্টগুলো আছে, ওদেরকে আমি বলি একটা বায়োলজিতে স্বয়ং সম্পূর্ণ হইতে গেলে একটা প্রশ্ন ব্যাংক পড়ো, একটা রুলস মেইনটেইন করো, সেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিট। প্রত্যেকটা বছর তারা 350টার বেশি প্রশ্ন বাছাই করে তোমাকে দেয়। তার মানে তুমি যদি বিগত 5 বছরের প্রশ্ন পড়ো, তাইলে প্রায় 2000 প্রশ্ন প্র্যাকটিস হয়ে যায় বোটানি ও জুলজি থেকে। আর কোনো প্রশ্ন কি থাকে ভাই? আর কোনো প্রশ্ন কি থাকে বলো? হোপলেস হবা না কখনো। রেজাল্ট যেটা খারাপ হয়ে গেছে গেছে, ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। যা ঘটে গেছে তা নিয়ে অনুতাপ করে আর তা তুমি ফিরে পাবা না। এই সাইকোলজিটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। যা গেছে গেছে, যা চলে গেছে তা গেছে। এখন আমার নতুন যেটা আছে, এইটাকে নিয়ে আমাদেরকে সামনে আগাইতে হবে। তোমার সিপিএ আরো কম থাকতে পারে, কারো 3.5, 3.57 থাকতে পারে। তুমি প্রিপারেশন নিতে থাকো ভাই, তুমি হাল ছাড়ো না। তুমি জানো বাংলাদেশের সবচাইতে যে খারাপ করছে সেই ব্যক্তিটা তুমি। কিন্তু তুমি যদি একটা জায়গায় সুযোগ পাও পরীক্ষা দেওয়ার, ওইটাই হচ্ছে তোমার জন্য সবচাইতে প্লাস পয়েন্ট। মনে করবা ওই ইউনিভার্সিটি যদি একজন চান্স পাই, সেটা পাবো আমি। এইটা আর কখনোই যেন তোমাদের কাছ থেকে আমি না শুনি যে আমার রেজাল্ট খারাপ। তুমি যদি বলো ভাই আমার রেজাল্ট খারাপ, প্রথমত আমাকে কি করা লাগবে? তোমাকে সান্ত্বনা দিতে হবে যে কিছু কইরো না, মন খারাপ কইরো না, তুমি নিজের মতো করে পড়াশোনা করো। এবং তুমিও কি তোমার কিছু কষ্টের কথা বলবা। কিন্তু রেজাল্ট কি আমার কারণে খারাপ হয়েছে? তোমার রেজাল্টটা কি আমি দায়ী না। তুমি যা পরীক্ষা দিছো সেটা সামষ্টিক রেজাল্ট, এবং আমাদের রাষ্ট্রের কিছু প্রবলেম। লাস্টের পরীক্ষা যদি নিত, হয়তো বা তুমি আরো ভালো করতে অথবা খারাপও করতে পারতে। বুঝতে পারছো? তবে বেশিরভাগ ভালো স্টুডেন্টের পরীক্ষা না হয়ে ক্ষতি হয়েছে। তো যেটা হয়ে গেছে গেছে, এইটা নিয়ে আর কোনো রকম মন খারাপ আর করবা না, ঠিক আছে? আর কেউ আমাকে বলবা না ভাই আমার রেজাল্ট খারাপ, আমি কি করব, এটা বলবা না, আমারও খারাপ লাগে। সো তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারো, যেইখানে পরীক্ষা দিতে পারো, ওইখানেই ভালো করো। এবং পরীক্ষা দিয়ে ভালো করে আমার জানাও ভাই আমার রেজাল্ট খারাপ ছিল, তারপরেও আমি পারছি। তুমি দেশের যে প্রান্তে থাকো, তোমার ওইখান থেকে আমি টিকিট কাটা ঢাকাতে আইনা তোমারে খাওয়াবো, তোমার কষ্টের কথাগুলো শুনবো সরাসরি। বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে? তাইলে যে কথাগুলো বললাম, এগুলো একটু মাথার মধ্যে রাখবা। কোনো দুর্বলতা আর কখনো কারো কাছে প্রকাশ করবা না। নিজের দুর্বলতা প্রকাশ করা মানেই নিজেও ছোট হয়ে যাওয়া, আর একজনকেও তুমি একটা ইতস্তততার মধ্যে ফেলে দিলা। এবং সবসময় কষ্টটাকে নিজের মধ্যে রাখা, এই কষ্টটাকে কি করো, এটা শক্তিতে কনভার্ট করে ফেলো। এবং এই কষ্টটা তোমাকে কি করবে? বুকের মধ্যে জমানো কষ্টটা সারা রাত তোমাকে জাগিয়ে রাখবে, তোমাকে পড়তে হেল্প করবে, তোমাকে বেশি ঘুমাইতে দিবে না, তোমাকে আড্ডা দিতে দিবে না, তোমাকে ফোনের ঘন্টার পর ঘন্টা রিলস দেখা, ভিডিও দেখা, এগুলো তোমাকে করতে দেবে না।
এই জন্য বুকের মধ্যে যে চাপানো কষ্টগুলো আছে এগুলো রেখে দাও, সাকসেসফুল হও, বড় কিছু করো, দেশের বাইরে পিএইচডি করতে যাও, দেশের সবচেয়ে বড় বড় জায়গাগুলোতে যাও, বিসিএস ক্যাডার হয়ে যাও, তারপরে এগুলো এমন ভাবে বলো পুরো বিশ্ব তোমার কথা শুনুক। কালকে সন্ধ্যায় আমি গেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, মির্জা গালিব নামে এক ভাইয়ের বক্তব্য শুনতে। সে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটির স্মরণকালের সেরা রেজাল্ট নিয়েও শুধুমাত্র আইডেন্টিক্যাল একটা পলিটিক্স করার কারণে সে টিচার হইতে পারে নাই। এবং তার বক্তব্য শোনার তার শিডিউল ফাঁকা নাই, তার কোনো শিডিউল নাই যে অমুক দিন আইসা ভাই আমি একটা অডিয়েন্স ম্যানেজ করছি, 1000 লোক আসবে, আপনি একটু কথা বলবেন, ফাঁকা নাই, সামনের তার শিডিউল ফাঁকা নাই। এত বেশি মানুষ তার কথা শুনতেছে। সে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, কেমিস্ট্রি ডিপার্টমেন্টেরই। ঢাকা ইউনিভার্সিটি হইতে পারে নাই, সে আমেরিকার একটা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক হয়ে গেছে। এই যে তার কষ্ট, তার খারাপ লাগা যে সে একটা নির্দিষ্ট পলিটিক্স করার কারণে সে চান্স পায় নাই, এখন সে তার চাইতে বড় একটা জায়গায় চলে গেছে, তার কথা মানুষ শুনতেছে, তার কথা শোনার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে গেছে, তার কথা মানুষ শোনার জন্য, তার একটা সেলফি তোলার জন্য মানুষ পাগল হয়ে গেছে। এই জায়গাতে তোমাকে অ্যাচিভ করাও, তোমার রেজাল্ট যাই আছে, বিশ্বাস করো তোমার রেজাল্ট যা আছে ওইটা দিয়ে তুমি দেশের সবচাইতে বড় পোস্ট অ্যাচিভ করতে পারবা, সেই ক্যাপাবিলিটি আছে। সবসময় মনে রাখবা আমি ইনজাস্টিস করব না, আমি নিজের প্রতি অন্যায় করব না। নিজের প্রতি অন্যায় হচ্ছে পড়াশোনা না করা, নিজের প্রতি অন্যায় হচ্ছে সময় নষ্ট করা, নিজের প্রতি অন্যায় হচ্ছে সময়ানুবর্তী না হওয়া। অনেক কথা বলে ফেললাম, আসলে একটু পড়াশোনায় ফিরে যায়, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে দেখো এরপর হচ্ছে জীবন পদ্ধতি, তাই না? জীবন পদ্ধতি এক একজনের এক এক রকম হয়, কেউ মুক্তজীবী, কেউ পরজীবী, কেউ ভিন্নবাসী, এরকম হয় না? তাহলে দেখো যে মুক্তজীবী তার মানে ফ্রি লিভিং, এরকম কারা আছে, যেমন পাখিরা আজকে চিটাগং, কালকে কক্সবাজার, কালকে ভালো লাগে মিয়ানমারে চলে যাচ্ছে, একটা মানুষ পারতেছে না, পারতেছে না, তো সে হচ্ছে কি মুক্তজীবী, এবং যেখানে যাচ্ছে তার খাবারের ব্যবস্থা হয়ে যাচ্ছে, তার আহারের ব্যবস্থা হয়ে যাচ্ছে, তাই তো? তারপরে কি পরজীবী আছে, তাই তো? পরজীবীগুলোকে বিশেষ করে উকুনগুলোর ক্ষেত্রে দেখো যে উকুনরা কি করে, আমাদের মাথায় চুলের মধ্যে থাকে এবং তারা পরজীবী হিসেবে বসবাস করে, ঠিক আছে? এরকম। এরপর কি সহজীবী, মিথজীবী। মিথজীবিতা নিয়ে একটা কথা বলি, যেমন তোমরা হাইড্রাতে পড়ছো, মিথজীবী কে কে আছে, জুক্লোরেলা এবং তোমার হচ্ছে সবুজ শৈবাল, তাই না? তাহলে জুক্লোরেলা নামক শৈবাল আর ক্লোরোহাইড্রা ভিডিজমা বা সবুজ হাইড্রার মধ্যে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়, তাদেরকে বলে মিথজীবী, তাই তো? এরপরে ক্লিভেজের উপর বেসিস করে কিছু আছে। ক্লিভেজের মধ্যে আছে কি সর্পিল ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, অরিও ক্লিভেজ। জাস্ট একটু রিডিং পড়বা। যেমন ধরো পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে আসতে পারে যে সর্পিল ক্লিভেজ কারা প্রদর্শন করে, কোন পর্বের প্রাণীরা প্রদর্শন করে। পরীক্ষায় প্রশ্ন আসতে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কারা তোমার হচ্ছে প্রদর্শন করে, কোন প্রাণী প্রদর্শন করে। তাহলে এই টাইপের কিছু কিছু কথা আমাদেরকে পড়তে হবে। ভ্রূণস্তর তোমরা অলরেডি জানো, প্রতিসাম্যতা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে একটু পরে আলাপ করতেছি। খণ্ডায়ন, দেখো খণ্ডায়নের মধ্যে সমখণ্ডায়ন, যেমন কেচর খণ্ডায়ন, এটা পরীক্ষায় অনেকবার আসছে যে কেচর খণ্ডায়ন। তাহলে কেচর খণ্ডায়ন কেমন, সমখণ্ডায়ন। সিলম, সিলম নিয়েও একটু কথা বলবো একটু পরে। পোস্টিগনালি, পোস্টিগনালি যাদের নাই তাদেরকে বলা হয় প্যারাজোয়া, তাদেরকে কি বলা হয়, প্যারাজোয়া। যেমন পরিফেরা পর্বের প্রাণী, তাহলে পৌষ্টিকতন্ত্র যাদের নাই তাদেরকে কি বলে, প্যারাজোয়া, ঠিক আছে? এই তোমরা কি মন খারাপ করলে এতক্ষণ কথা বললাম? তোমরা কি আছো ঠিকঠাক, নাকি ফোন রাইখে চলে গেছো যে বক বক করতেছে, একটু বক বক করতে লাগুক, ও আসুক, তারপরে আবার শুরু করব? তোমরা আছো তো? একটু কমেন্ট করো যে আসি ভাই, তাইলে আমি একটু কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এর পরের কথাগুলো আমরা একটু পর্যায়ক্রমে একটু দেখে নিই। আচ্ছা, এরপর দেখো বললাম যে প্রতিসাম্যতা বা সিলমের কথা, তাই না? তাহলে প্রতিসাম্য নিয়ে আমরা একটু কথা বলি এখানে, যে প্রতিসাম্য হচ্ছে কয় প্রকার, 5 প্রকারের প্রতিসাম্য এখানে দেয়া আছে। প্রথমে হচ্ছে গোলীয় প্রতিসাম্যতা। এইটা তোমরা একটু মনে রাখতে পারো যে হেলাল রেডিওর গোল ভলিউমটা বাড়িয়ে দিল। হেলাল রেডিওর গোল ভলিউমটা বাড়িয়ে দিল, তাই না? বাড়িয়ে দিল, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি, হেলাল রেডিওর গোল ভলিউমটা বাড়িয়ে দিল। ওকে, ঠিক আছে। দেখো হেলালতে হচ্ছে হেলিওজোয়া, রেডিওতে হচ্ছে রেডিওলেরিয়া, ঠিক আছে। গোলতে হচ্ছে গোলীয় প্রতিসাম্যতা বা গোলীয় প্রতিসাম্য, ভলিউমটাতে হচ্ছে ভলভক্স, ঠিক আছে। দেখো
এই তিনটা নাম তুমি শুধু একটা তথ্য দিয়ে মনে রাখবা, হেলাল রেডিওর গোল ভলিউমটা বাড়িয়ে দিল, হেলাল রেডিওর গোল ভলিউমটা বাড়িয়ে দিল, একটা কথা দিয়ে মনে রাখবা, এর বেশি তোমার মনে রাখার দরকার নাই। ঠিক আছে, হেলাল রেডিওর গোল ভলিউমটা বাড়িয়ে দিল, এইটা দিয়েই। এবং এইটা যে কত শতবার পরীক্ষায় এসেছে ভাই, আমি কি বলবো আর, কত শতবার যে আসছে। ঠিক আছে, ওকে। এরপর দেখো আছে অরীয় প্রতিসাম্যতা। অরীয় প্রতিসাম্যতা, অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কি আছে? অরীয় প্রতিসাম্যতার হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। কি কি? হাইড্রা, হাইড্রা। এখন দেখো আমরা কিভাবে এই অরীয় প্রতিসাম্যতা মনে রাখবো। তোমরা যখন হাইড্রা পড়ছো, হাইড্রার মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে এরা অরীয় প্রতিসম প্রাণী। তার মানে এই হাইড্রা তো আমার আর ওই অরীয় প্রতিসাম্যতা পড়া লাগতেছে না। আমি যখনই হাইড্রা বলি, হাইড্রার সাথে সাথে আমার মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে যায় কি? অটোমেটিক বেরিয়ে যাবে জেলিফিশ, অটোমেটিক বেরিয়ে যায় কি? জেলিফিশ। আর কি? সি অ্যানিমন, সি অ্যানিমন, সি অ্যানিমন, তাই তো? তাহলে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। ঠিক আছে, মনে থাকবে তো? ওকে। এই সাদিয়া আফরিন হাদিয়া, তুমি কখনো আর আমাকে আর স্যার বলবা না, ঠিক আছে? এটা আমাকে খুব ইতস্তত বোধ করাই যে স্যার বলার দরকার নাই। ওকে, দেখো অরীয় প্রতিসাম্যর পরে আছে দ্বি অরীয় প্রতিসাম্য, দ্বি অরীয় প্রতিসাম্যতা, তাই তো? এই দ্বি অরীয় যে প্রতিসাম্যতাটা আছে, দ্বি অরীয় প্রতিসাম্যতার উদাহরণ হচ্ছে টিনোফোরা পর্বভুক্ত প্রাণী সিওলোপ্লানা, সিওলোপ্লানা, তাই না? সিওলোপ্লানা, সিওলোপ্লানা। আর এরপর দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী যেমন প্রজাপতি, ব্যাঙ, মানুষ। দ্বিপার্শ্বীয় প্রতিসম পর্বের প্রাণীগুলো একটু পড়বা। আর অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক প্রাণী, এটা পরীক্ষা আসে কিন্তু। অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক, অ্যাসিমেট্রিক প্রাণীর মধ্যে আছে স্পঞ্জ, স্পঞ্জ এবং শামুক, স্পঞ্জ এবং কি? শামুক। এটা হচ্ছে অ্যাসিমেট্রিক প্রাণী। স্পঞ্জ, শামুক কি? অ্যাসিমেট্রিক। তার মানে তারা কোনো তোমার হচ্ছে প্রতিসাম্যতা প্রদর্শন করে না। ঠিক আছে, আচ্ছা এর পাশাপাশি আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে সিলম, তাই না? এর পাশাপাশি পড়বা কি? সিলম। এখন মনে রাখবা প্রথম পিসিপি, তারপরে এন। কি? পিসিপি তারপরে এন। প্রথম যে তিনটা আছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এই যে দুইটা, এই যে তিনটা পর্বের প্রাণী, এদের কোনো সিলম তারা প্রদর্শন করে না, অর্থাৎ এদেরকে আমরা বলতে পারি কি? অ্যাসিলোমেট। এদের কি বলতে পারি কি? অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট। ঠিক আছে, তার মানে এদের কোনো সিলম প্রদর্শন করে না। সিলম জিনিসটা কি? সেটা হচ্ছে মেসোডার্মাল একটা লেয়ার থেকে তৈরি হয় এবং পেরিটোনিয়াল নামক একটা গহ্বর তৈরি করে, তাদেরকে আমরা বলি হচ্ছে সিলম। তার মানে এইখানে আসলে এরকম কোনো গহ্বর, অর্থাৎ মানে কি বলা যায় যে ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে যেটা দেখা যায়, এইখানে সেটা দেখা যায় না, অর্থাৎ এদের কোনো সিলোমই নাই। ওকে, আর এইটা কি? এটা হচ্ছে সিডোসিলোমেট, নেমাটোডা পর্বের প্রাণী, যে সুডোসিলোমেট, সুডোসিলোমেট, সিলোমেট, তাই তো? সিলোমেট। এখন দেখো এই সুডোসিলোমেটের বাংলা আবার হইতে পারে ভ্রান্ত, সিলোমযুক্ত, মেকি, ফলস, মিথ্যা, ভুল, যত কথা বলবা সব কি? এই নেমাটোডা। বাকি যত পর্ব আছে সবগুলো কি? যে প্রকৃত সিলম যুক্ত হয়, সুডো প্রকৃত সিলম যুক্ত হয়, অর্থাৎ কি? তোমার হচ্ছে সিলোমেট হয়। বুঝতে পারছো? তাহলে এখন নিমাটোডা পর্বের প্রাণীরা কি? নেমাটোডা পর্বের প্রাণী হচ্ছে লোয়া, 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 লোয়া। এই যে তোমরা আবার নামকরণের যে কি বলা যায়, নামকরণের যে নিয়মগুলো আছে, প্রয়োজনীয়তাগুলো আছে, এটা রিটেনের জন্য পড়ে নিবা। ঠিক আছে, যেমন এই লোয়া লোয়াকে আবার বলা হয় কি বলতো? এই লোয়া লোয়ার আর একটা নাম হচ্ছে টটোনিম। কি? টটোনিম। অর্থাৎ যে যে প্রজাতি এবং গণ এবং প্রজাতি দুটো একই রকম যদি হয়, তখন তাদেরকে বলা হয় টটোনিম। কি বলা হয়? টটোনিম, টটোনিম। এরকম কি আর আছে? যেমন ধরো আমরা এরকম লিখি না কাতলা, 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 কাতলা। তার মানে আবার আমরা লিখি না নাজা, নাজা, গোখরা সাপ, নাজা, নাজা। এগুলো দেখো সব কি? গণ প্রজাতির নাম একই না? তো গণ এবং প্রজাতির নাম যদি একই হয়, তখন তাদেরকে বলে কি? টটোনিম। গণ এবং প্রজাতির যদি একই নাম হয়, তখন তাদেরকে কি বলে? টটোনিম। এটা মাথায় রাখবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা কোশ্চেন সলভে চলে যাই, যেটা আজকের পড়ানোর প্যাটার্ন একটু আলোচনা করে নিলাম প্রথমে, যে কিছু তথ্য যেগুলো পরীক্ষায় আসে। সবসময় মনে রাখবা একাডেমিকে যা পড়ে আসছো, একাডেমিকে যা করে আসছো, যা গেছে গেছে। এখন আমরা শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বো এবং বারবার পড়বো আর বারবার ওইগুলোই প্র্যাকটিস করব, যেন আমি কখনো না ভুলি। ওকে, প্রথম কোশ্চেনটার একটু উত্তর দিয়ে দাও যে সমুদ্র তারায় কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? এখন দেখো সমুদ্র তারা নামটা একটু অন্যরকম লাগতেছে মনে হয় তোমাদের কাছে, তাই না? যে সমুদ্র তারা হয়তো তোমরা পড়ো নাই প্রতিসাম্যতার মধ্যে, কিন্তু এর ভিতরে একটা টুইস্ট আছে। যে সমুদ্র তারা তোমরা এক জায়গায় পড়ছো, তাহলে একটু উত্তর করে দাও তো ভাইয়া।
একটু উত্তর করে দাও যে 1 নম্বর প্রশ্নের উত্তর কি হতে পারে, যে সমুদ্র তারায় কোন ধরনের প্রতিসাম্যতা, এবং এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 13-14 সালের প্রশ্ন, যে সমুদ্র তারায় 1-এর বি বলছে কি অরীয় প্রতিসাম্য, সিফাত বলছে এটা অরীয় প্রতিসাম্য হবে। তোমরা 2-1 আরেকটু আনসার করার ট্রাই করো, যে 1-এর বি বলছে সিফাত, তোমরা কোনটা বলতে চাও? আতিকা বলছে, আতিকা সুলতানা, ঋতু বলছে বি হবে। ওকে, তো অনেকে বলতেছে বি হবে। দেখো সমুদ্র তারার যে প্রতিসাম্যতা সেটা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসাম্য। কেমন? পঞ্চ অরীয় প্রতিসাম্য, তাই তো? তার মানে পঞ্চ অরীয়, তার মানে কি আসলে কি অরীয়, তার মানে উত্তর কি হবে? অরীয়। তার মানে আমরা একাইনোডার্মাটা পর্বের যে সমস্ত প্রাণীগুলো পেয়েছি, স্টার ফিশ থেকে শুরু করে যতগুলো প্রাণী, প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের প্রতিসাম্যতা ছিল। ঠিক আছে, এখন তোমরা 2 নাম্বার, তোমরা প্রত্যেকেই দাগ নাম্বারটা একটু লিখবা কাইন্ডলি। দেখো যে সকল প্রাণীর দেহে কোনো পৌষ্টিক নালী থাকে না, প্রশ্ন ভালোভাবে পড়বা, থাকে না, তাদেরকে কি বলে আসলে? যে সমস্ত পর্বের প্রাণীর দেহে যে সমস্ত, নয়ন উত্তর করেছে, মোহাম্মদ আলী উত্তর করেছে, সাব্বির হোসেন সিফাত বলছে যে ভাইয়া 2-এর এ হবে, অর্থাৎ 2-এর এ মানে কি প্যারাজোয়া, তাই তো? আচ্ছা তোমরা আরেকটু উত্তর করো তো, আসলে কি প্যারাজোয়া হবে না এন্টেরোজোয়া হবে? ভালোভাবে উত্তর করবে, প্যারাজোয়া হবে না এন্টেরোজোয়া হবে না মেসোজোয়া হবে, কোনটা হতে পারে আসলে? ঋতু উত্তর করছে 2-এর এ, আবু হুরায়রা এস সামি, আমার নামের সাথে এর মিল আছে, আবু হুরায়রা, তাই না? আবু হুরায়রা মানে কি জানো? হুরায়রা শব্দের অর্থ, হুরায়রা যে শব্দ, এই হুরায়রা শব্দের অর্থ হচ্ছে বিড়াল। এই হুরায়রা শব্দের অর্থ হচ্ছে বিড়াল। এখন আমার অনেক ঘুম, বুঝতে পারছো? আমি কি অনেক বেশি ঘুমাই, এবং এই বিড়ালেও নাকি সবচেয়ে বেশি ঘুমায়, সেটা সর্বোচ্চ 18 ঘন্টা পর্যন্ত। এখন আমার আম্মা আমারে বলে যে ওর নাম হুরায়রা রাখার কারণে বেশি ঘুমায়। এখন হুরায়রা, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি কি ভাই আমার মতো বেশি ঘুমাও? এটা কি আসলে নামের কারণেই মানুষ বেশি ঘুমায় নাকি, একটু বলো তো। আর আবু শব্দের অর্থ হচ্ছে পিতা, তার মানে বিড়ালের পিতা। আমাদের একজন বিখ্যাত সাহাবা ছিল আবু হুরায়রা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু হুরায়রা বলে ডাকতো, কারণ সে বিড়াল প্রেমী ছিল, বিড়াল পছন্দ করত। তো আবু হুরায়রা যে আসছো, তুমি কই গেলা ভাইয়া? ওকে, তোমরা অনেকেই উত্তর করছো যে 2-এর এই হবে, তার মানে যার পৌষ্টিক নালী থাকে না তাকে কি বলে? প্যারাজোয়া বলে। যেমন তারা কি পরিফেরা পর্বের প্রাণী। কোন পর্ব? পরিফেরা পর্বের প্রাণী। তারা কেমন পর্বের প্রাণী? পরিফেরা। দেখো পরিফেরা নিয়ে যেহেতু আলাপ করতেছি, পরিফেরা, পোর মানে ছিদ্রযুক্ত প্রাণী, ঠিক আছে? তার মানে এদের দেহে কি আছে? ছিদ্র আছে। এখন ওই ছিদ্রটার নামই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই ছিদ্রটার নাম হচ্ছে অস্টিয়া। ওই ছিদ্রটার নাম কি? অস্টিয়া। তাইলে পরীক্ষায় যদি আসে কোন ধরনের ছিদ্র তারা বহন করে? অস্টিয়া। এবং এই পরের প্রাণী কারা? স্পঞ্জ। স্পঞ্জ নামে তারা পরিচিত। এখন পরীক্ষায় দেখো প্রশ্ন কিভাবে আসতে পারে, যে যে স্পঞ্জে কেমন কেমন দেখা যায়, স্পঞ্জে তাদের পৌষ্টিক নালী দেখা যায় না যায় না, তার মানে পৌষ্টিক নালী দেখা যায় না। আবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন প্রাণীর দেহে পৌষ্টিক নালী থাকে না, তখন উত্তর করতে হবে স্পঞ্জ, তখন আর প্যারাজোয়া শব্দটা থাকলো না, ঠিক আছে? ওকে, আবু হুরায়রা তুমি কি বেশি ঘুমাও? আমাকে একটু জানাও যে তুমি প্রচন্ড ঘুমাও কিনা। ওকে, এরপর দেখো ফিতাকৃমি কি ধরনের প্রাণী? ফিতাকৃমি কোন ধরনের প্রাণী? এখানে কি 1 স্তর, 2 স্তর, 3 স্তর না 4 স্তর, কয় স্তর বিশিষ্ট একটু বলো তো ভাইয়া। যে ফিতাকৃমি দেখো আমাদের এই জিনিসটা আইডেন্টিফাই করা উচিত, যে যে কৃমি নিয়ে কথা আছে 2টা জায়গায়, একটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, তাই তো? আর আরেকটা কথা বলা আছে কোথায়? নেমাটোহেলমিনথেস, বা এদেরকে আমরা বলি নেমাটোডা, তাই তো? ওকে ভাইয়া, তোমরা অবশ্যই দাগ নাম্বার দিয়ে আনসার করবা। যেমন তোমরা এই যে অনেকে আনসার করতেছো 3, তাহলে এইভাবে আনসার করবা যে 3-এর সি, এইভাবে আনসার করবা, তাইলে আমার উত্তরটা বলতে সুবিধা হবে, ঠিক আছে? তো তোমরা অনেকেই উত্তর করেছো ওই যে আবু হুরায়রা সামি বলছে সে 7 ঘন্টা ঘুমায়, অ্যাডমিশনে তো এত বেশি ঘুমানো যাবে না ভাইয়া, 4-5 ঘন্টা ঘুমাবা, ঠিক আছে? পরে তুমি 12 ঘন্টা করে ঘুমাইও। তো তোমরা অনেকেই উত্তর করেছো সি, তাই না? যেমন আতিকা সুলতানা, আব্দুল মমিন, সিফাত, সামি, মমিন, মোহাম্মদ আলী, জাকিয়া সুলতানা, তাহসিন, ইফরাত জাহান, তোমরা অনেকেই উত্তর করেছো যেটা ত্রিস্তরী। তো মনে রাখতে হবে যে ফিতাকৃমি হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী, এবং এই প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা হচ্ছে প্রথম সরলতম ত্রিস্তরী। তাইলে কি
প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা হচ্ছে প্রথম সরলতম ত্রিস্তরী প্রাণী। মনে রাখবা কিন্তু এই কথাটা, প্রথম সরলতম ত্রিস্তরী প্রাণী। ওকে, অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটা? অরীয় প্রতিসাম্যতা, একটু দেখো অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটা? তাহলে 4 নম্বরের একটু উত্তর করে দাও যে অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটা? অরীয় প্রতিসাম্যতার উদাহরণ প্রদর্শন করে এখানে কোন পর্বের প্রাণী? অরীয় প্রতিসাম্য। 4-এর উত্তর করে দাও একটু। 4-এর উত্তর 4, তাহলে দাগ নাম্বার দিবা। যেমন আতিকা সুলতানা সবার আগে আনসার করছে যে 4-এর সি, তাই তো? 4-এর সি। আতিকা বলছে, সাব্বির বলছে, সাব্বির, আতিকা, আব্দুল মমিন, ঋতু আনসার করছে, জাকিয়া, সামি। তোমরা অনেক রেসপন্স করতেছো, ভালো রেসপন্স করতেছো। তো দেখো তাহলে কি এটা অরিলিয়া বা অরিলিয়া অরিটা, অর্থাৎ কি এরা হচ্ছে জেলিফিশ, তাই না? যে তোমার হচ্ছে সি অ্যানিমন, সরি জেলিফিশ বলতেছি কি, সি অ্যানিমন। তাহলে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন এরা সব কি অরীয় প্রতিসাম্য প্রাণী। তোমরা একটু এই প্রতিসাম্যতা থেকে দেখে নাও কি পরিমাণ পরীক্ষায় প্রশ্ন আসছে। তার মানে আমি কিন্তু প্রথমেই তোমাদের বলছি যে প্রতিসাম্যতাটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্নে আমরা একটু যাই। যে দেখো কোন পর্বের প্রাণীতে টিস্যু অঙ্গমাত্রা, তার মানে প্রথমে কি ছিল? কোষ থেকে টিস্যু, কোষ থেকে কি টিস্যু, এবার টিস্যু থেকে কি অর্গান থেকে কি সিস্টেম বা তন্ত্র, তাই না? তাহলে আমরা বলতেছি টিস্যু অঙ্গমাত্রা দেখা যায়। তার মানে এই যে প্রথমে কোষ টিস্যু, এরপর টিস্যু অঙ্গমাত্রা, এই টিস্যু অঙ্গমাত্রা দেখা যায় কোথায়? 5-এর এ। 5-এর এ সিফাত আগে আনসার করছে, আতিকা। তোমরা সবাই বলতেছো কি 5-এর এ টিস্যু অঙ্গমাত্রার। ওকে, তার মানে এটা তো ছোট্ট হিসাব করলেই বোঝা যায় যেটা প্লাটিহেলমিনথেস পর্ব। এটা কি প্লাটিহেলমিনথেস পর্ব। তাহলে এই প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী কারা? চ্যাপ্টাকৃমি। কারা? চ্যাপ্টাকৃমি। এই চ্যাপ্টাকৃমি কারা? বিশেষ করে যেমন যকৃৎ কৃমি, ফ্যাসিওলা হেপাটিকা, যকৃৎ কৃমি। বুঝতে পারছো? তাহলে এই যে কৃমির যে কথাগুলো আছে সব বলা আছে কোথায়? এই প্লাটিহেলমিনথেসের মধ্যে, ঠিক আছে? প্লাটিহেলমিনথেসের মধ্যে, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন একটু আনসার করো যে কোনটি অপ্রতিসাম্যতার উদাহরণ। তার মানে কোথাও কোনটা অ্যাসিমেট্রিক, অর্থাৎ কোন রকমের প্রতিসাম্যতা সে প্রদর্শন করে না। তার মানে এইটা প্রশ্ন এইভাবে আসতে পারে, কোনটা অ্যাসিমেট্রিক, ঠিক আছে? এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে যে কোনটা অ্যাসিমেট্রিক। তাইলে তোমরা একটু উত্তর করে দাও। 6-এর কত? সিফাত সবার আগে আনসার করছে, 6-এর সি, সামি, আতিকা বলছে 6-এর বি যে কোনটি অপ্রতিসাম্যতার উদাহরণ। এই তোমরা যে এই যে আতিকা দেখো তো একটু ভুল হয়ে গেছে না? সবাই বলতেছে, নয়ন বলছে, জাকিয়া বলছে, ঋতু বলছে, সবাই বলছে কি যে পিলা বা পাইলা, তাই না? মানে কি অপ্রতিসাম্যতার উদাহরণ কি ছিল? স্পঞ্জ আর কি ছিল? শামুক। তাইলে স্পঞ্জ, শামুকের বৈজ্ঞানিক নাম কি? পিলা গ্লোবোসা। তাহলে এটা উত্তর কিভাবে তোমরা এটা বলো? তাহসিন উত্তর করছে, মোহাম্মদ আলী, ইফরাত জাহান, সবাই বলছেছি, সবাই কারেক্ট, ঠিক আছে? তাহলে আতিকা তোমার মনে হয় একটু বুঝতে ভুল হয়ে গেছে, তুমি একটু কারেকশন করে নিবা। ওকে, এরপর দেখো কোষীয় সংগঠন ক্রমমাত্রার উপর ভিত্তি করে প্রাণী জগৎকে কয় ভাগে আসলে ভাগ করা হয়েছে? কোষীয় সংগঠন মাত্রা, তার মানে দেখো কোষের উপর বেসিস করে। আবার এই যে দেখো এই যে কোষ থেকে টিস্যু থেকে আবার হচ্ছে অর্গান থেকে আবার কি তোমার হচ্ছে সিস্টেম। এই যে এই মোট হচ্ছে 4, তাই না? তারপরে কোষীয় মাত্রার প্রাণী, কোষ টিস্যু মাত্রার প্রাণী, টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। তোমাদের কাছে এটা কঠিন মনে হইতে পারে, বাট এটা হচ্ছে সহজ, সবচাইতে সহজ। নয়ন সবার আগে উত্তর করেছে, সিফাত উত্তর করেছে, তাই না? তার মানে দেখো এটা 21-22-এর কোশ্চেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিউনিটেড। ওকে, 21-22 সেশনের প্রশ্ন যে ভাইয়া অ্যামিবা হয় না, অ্যাসিমেট্রি অ্যামিবা হয় না। অ্যামিবার তো কোনো আকারই নাই ভাইয়া। ঋতু, অ্যামিবার কোনো আকারই নাই, বুঝতে পারছো? তো আকার যার নাই তাকে আমরা আসলে অপ্রতিসাম্য বলা যায়, কিন্তু এইটা আসলে বিতর্কিত, ঠিক আছে? অ্যামিবার তো কোনো আকৃতি পাবা না, অন্যদের একটা আকৃতি আছে, অ্যামিবা একদিক বেড়ে যায় সেদিক কমে যায়। এখন অ্যামিবা যদি একটা থালার মতো আকৃতি ধারণ করে তাহলে তার হিসাব আবার আলাদা। অ্যামিবা যদি গোল বলের মতো আকৃতি ধারণ করে তার হিসাব আবার আলাদা হয়ে যায়। তো যার আকৃতি নাই, যেমন পানির কোনো আকৃতি আছে, যে পাত্রে রাখবা সেরকমই হয়ে যায়, ঠিক আছে? ওকে, তোমরা সবাই উত্তর করছো ডি, অর্থাৎ 4, অর্থাৎ কি উত্তর হবে কত? 4 ধরনের। এখান থেকে বোঝা যাচ্ছে যে এরা 4 ধরনের হবে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই যে 8 নাম্বার প্রশ্ন, কোন পর্বের প্রাণীরা অপ্রকৃত সিলোমযুক্ত? কোন পর্বের প্রাণীরা
এর মধ্যে আছে যারা অপ্রকৃত সিলোমযুক্ত, অর্থাৎ কোনো সিলোমই এক কথায় দেখা যায় না, এরকম যে অপ্রকৃত সিলোম নাই তাদের, ঠিক আছে, এরকম। ওকে, তাহলে অপ্রকৃত সিলোমযুক্ত জিনিসটা একটু বুঝবা কিন্তু, যে অপ্রকৃত সিলোমযুক্ত, প্রকৃত সিলোমযুক্ত, মিথ্যা সিলোমযুক্ত, ঠিক আছে। নেই আর অপ্রকৃত একই ধরনের কথা কিন্তু, ঠিক আছে, নেই আর অপ্রকৃত। 8-এর ডি আনসার করছে কি, 8-এর ডি পরিফেরা। তারপরে করো 8-এর ডি পরিফেরা, উত্তর করতে থাকো। আর কি কি আছে 8-এর ডি? প্রথমে এই যে 8-এর, আবার ঋতু বলছে 8-এর এ, নেমাটোডা অপ্রকৃত সিলোমযুক্ত, তাই না? ঋতু বলতেছে ডি অপ্রকৃত, মোহাম্মদ আলী বলতেছে সি টিনোফোরা। হায় হায়, 4 জন 4 রকম উত্তর করতেছে, আমি এখন কোন উত্তরটা গ্রহণ করব বলো তো? তোমরা যে 4 জন, আচ্ছা সবাই একটু উত্তর করে নাও, এর মধ্যে সবাই উত্তর করার পরে তারপরে এটা নিয়ে কথা বলি, যেহেতু এটা বিশাল গ্যাঞ্জাম বেঁধে গেছে যে তোমরা এক একজন এক এক রকম কথা বলতেছো, ঠিক আছে, তোমরা এক একজন এক এক রকম কথা বলতেছো, ঠিক আছে। ওকে, সর্বশেষ পৌঁছাইলো এতে গিয়া, তাই না? ওকে, দেখো যে আমরা বলছি কি যে অপ্রকৃত সিলোমযুক্ত কারা। দেখো অপ্রকৃত সিলোমযুক্ত মানেই হচ্ছে ভ্রান্ত সিলোমযুক্ত, একটাই হচ্ছে টোটালি নাই, একটাই টোটাল সিলোম নাই, আরেকটা হচ্ছে অপ্রকৃত মিথ্যা বা ভ্রান্ত সিলোম, আরেকটাই আছে, আরেকটাই কি আছে। অপ্রকৃত হচ্ছে মাঝখানেরটা, অর্থাৎ এটা চোখ বুঝে হবে, নেমেটোটা, অন্য কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগই নাই, অন্য কোনো চিন্তা করার কোনো সুযোগই নাই। বুঝতে পারছো আমার কথা? এ হবে, ডি হবে না। ওকে, আতিকা আরো সুন্দরভাবে ডিফাইন করছে, ঠিক আছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে এ, নেমাটোডা। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখো, নিডারিয়া পর্বের প্রাণীতে সংগঠন ক্রমমাত্রা কোনটি? সংগঠন ক্রমমাত্রা নিয়ে অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে, এবং এই প্রশ্নটা আগে একবার বলে ফেলছি। এটা নিডারিয়া পর্বের প্রাণীরা কারা? যেমন হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে কোষ্ঠী সুমাত্রার প্রাণী। নিডারিয়া পর্বের প্রাণীর কারা? কোষ্ঠী সুমাত্রা। তার মানে এইখান থেকে কত বেশি প্রশ্ন আসছে, দেখো এখান থেকে কত বেশি প্রশ্ন আসছে, এটা ধরলাম না। এবার 10 নম্বর দেখো, অরীয় প্রতিসাম্যতার উদাহরণ 9 কোনটি? তাড়াতাড়ি আনসার করো, এটা 10 নম্বরের প্রশ্নের আনসার করো, যে অরীয় প্রতিসাম্যতার উদাহরণ 9 কোনটি? দ্রুত আনসার করবা, যে অরীয় প্রতিসাম্যতার উদাহরণ 9 কোনটি? অরীয় প্রতিসাম্যতার উদাহরণ 9 কোনটি? অরীয় প্রতিসাম্যতার 9 উত্তর করার দরকার নেই ভাইয়া, 10 নম্বর উত্তর করো, 10 নম্বর উত্তর করো, যে অরীয় প্রতিসাম্যতার উদাহরণ 9 কোনটি? অরীয় প্রতিসাম্যতার উদাহরণ 9 কোনটি? 10-এর সি। সবার আগে আনসার করছে সিফাত, সিফাত বলছে 10-এর সি হবে। সামি উত্তর করছে, নয়ন উত্তর করছে, মোহাম্মদ আলী তাহসিন, অনেকেই উত্তর করতেছে যে 10-এর সি হবে, অর্থাৎ কি 10-এর সি। ওকে ওকে ওকে, অনেকেই ঋতু আনসার করছে, ইফরাত জাহান উত্তর করছে, তার মানে হচ্ছে 10-এর কি পাইলে। দেখো তোমরা পড়ছো না হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, পরপর 3টা নাম দেয়া আছে, ঠিক আছে, পরপর 3টা নাম দেয়া আছে। এরপর দেখো প্রকৃত সিলোমযুক্ত প্রাণী কারা? তারপর প্রকৃত সিলোমযুক্ত আমরা বলে দিছি কারা, যে পি, সি, পি আর এন, এইগুলো বাদে বাকি যা আছে সবগুলো কি, সবগুলো হচ্ছে প্রকৃত সিলোমযুক্ত। তার মানে এখানে এমন কে আছে? আর্থ্রোপোডা। প্রকৃত সিলোমযুক্ত কারা? আর্থ্রোপোডা। এই প্রশ্নের উত্তর তোমাদের কাছে আর চাইবো না, এটা খুব সহজ। এরপর দেখো কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট নয়? অ্যাসিলোমেট নয়, তার মানে অ্যাসিলোমেট কারা ছিল? পিসিপি বাদে, অর্থাৎ এই যে তোমার হচ্ছে পিসিপি কই, পরিফেরা, নিডারিয়া, তাই তো, পরিফেরা, নিডারিয়া, তারপরে কি আছে রোটিফেরা, রোটিফেরা, তাহলে হয়তো টিনোফোরাটা হতে পারে। কোনটা হতে পারে? টিনোফোরা। 12 নম্বরের উত্তর করো, 12 নম্বরের উত্তর করো তাড়াতাড়ি, 12 নম্বরের একটু উত্তর করে দাও, 12 নম্বরের একটু উত্তর করে ফেলো, 12 নম্বর, যে অ্যাসিলোমেট নয়, অ্যাসিলোমেট নয়, অ্যাসিলোমেট নয়, তাহলে টিনোফোরা, টিনোফোরা তোমার হচ্ছে কি বলে, যে তোমার হলো ভ্রান্ত সিলোমযুক্ত, তার মানে উত্তর হবে কি রোটিফেরা, কারণ রোটিফেরা, নেমাটোডা এগুলো হচ্ছে তোমার হচ্ছে ভ্রান্ত সিলোমযুক্ত, তাই তো, রোটিফেরা, নেমাটোডা এগুলো হচ্ছে ভ্রান্ত সিলোমযুক্ত। এই তোমরা তোমরা তো সবাই দেখতেছি 12 নম্বর উত্তর করো, 12 নম্বর, 12, 12 উত্তর কি আসছে? 12 রে, 12 রে, 12 রে। ওকে ওকে, তোমরা অনেকে আনসার করছো, বাট আমি দেখতে পাচ্ছিলাম না, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, পরবর্তী দেখো, গলীয় প্রতিসাম্যতার উদাহরণ 9 কোনটি? এটা একটু উত্তর করে ফেলো, যে গলীয় প্রতিসাম্যর উদাহরণ 9 কোনটি? আমরা তো একটা বিশাল সুন্দর একটা সূত্র দিয়ে এটা মনে রাখলাম, যে গলীয় প্রতিসাম্যতার উদাহরণ কি কি ছিল? হেলাল রেডিওর গোল ভলিউমটা বাড়িয়ে দিল, হেলাল রেডিওর গোল ভলিউমটা বাড়িয়ে দিল। এই 12 সি হবে না,
ইফরাত জাহান বারোচ্ছি হবে না, 13A কি মেট্রোডিয়াম, এটা সহজে বোঝা যায়। সো এটার উত্তর আর তোমাদের কাছ থেকে নিব না, ঠিক আছে, এটার উত্তর তোমাদের কাছ থেকে নিব না। এইবার দেখো পরিফেরা পর্বের প্রাণী। এখন তোমরা একটু মন দিয়ে আমার কথা শুনবা, যে পরিফেরা পরযুক্ত প্রাণী, অর্থাৎ এখানে বলা হচ্ছে কি এরা ছিদ্রাল প্রাণী, তাই তো, এরা ছিদ্রাল প্রাণী। এখানে একটা ছোট্ট সূত্র দিয়ে অনেকে মনে রাখতে পারে যে অস্টিয়ার স্পিকার নাই, অস্টিয়ার স্পিকার নাই, স্পিকার নাই, অস্ট্রিয়ার কি স্পিকার নাই। দেখো অস্ট্রিয়াতে অস্ট্রিয়া নামক ছিদ্রযুক্ত, কি ছিদ্রযুক্ত, অস্ট্রিয়া নামক ছিদ্রযুক্ত এই পর্বের প্রাণীরা, অর্থাৎ পরিফেরা পর্বের প্রাণীরা অস্ট্রিয়া নামক ছিদ্রযুক্ত। স্পিকার তো স্পিকিউল, ক্ষুদ্র কাটা, এই ক্ষুদ্র যে কাটার নাম, এর নাম হচ্ছে স্পিকিউল। মনে রাখবা, যদি একটা বড় কাটা হয় তার নাম হচ্ছে স্পাইক, তার নাম কি স্পাইক। যেমন তোমরা পড়ছো টিটু ব্যাকটেরিওফাজে, কোথায় পড়ছো, টিটু ব্যাকটেরিওফাজে তোমরা এটা পড়ছো। তাহলে দেখো স্পাইকের সাথে যদি উল লাগায় দাও, উল যদি যুক্ত করে দাও, তাহলে কি হবে, স্পিকিউল। কি হবে, স্পিকিউল। তোমরা এরকম পড়েছো না, সাইকাসের মেগাস্পোরোফিল, অর্থাৎ স্ত্রী রেণুপত্র, যেটাকে আমরা বলি সর্পমণি, কি নামে ডাকি, সর্পমণি। সাইকাসের স্ত্রী রেণুপত্রকে আমরা বলি সর্পমণি, কি নামে ডাকি, সর্পমণি। দেখো এই যে সর্পমণি, এইটার মাথায় এটা এরকম কি থাকে, এরকম একটা গঠন থাকে না, এরকম ডিম্বক হয় নিচের দিকে, এরকম ডিম্বক, এবং এই উপর দিক যে এরকম 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 পাতার গঠন, এরকম এরকম এরকম। এই যে ছোট্ট ছোট অংশ, এদেরকে বলে পিনিউল। কি বলে, পিনিউল। কি বলে, পিনিউল। এখন তোমরা খেয়াল করছো কিনা, তোমার হচ্ছে ফার্নের যে ছোট ছোট পাতা আছে, ফার্নের পাতাকে আমরা বলি, পত্রখণ্ডককে আমরা বলি পিনা। এই পিনার সাথে উল যুক্ত করে দিল, তার মানে বড় পাতা তার উল, তার মানে পিনিউল। আমরা এরকম রুই মাছে পড়ছি, বার্ব থাকে তার সাথে উল যুক্ত করে দাও, ছোট বার্ব হইলে বারবিউল। আমরা ব্রঙ্কাস পড়ছি, ব্রঙ্কাসের ছোট যে সেগমেন্ট গুলো আছে এদেরকে বলা হয় ব্রঙ্কিউল। আমরা লোব পড়ছি, লোবের ছোট ছোট যে অংশগুলো তাদেরকে আমরা বলি লোবিউল। তার মানে দেখো এই যে স্পাইকিউল, তার মানে কি স্পাইকের ছোট অংশ, অর্থাৎ কি ছোট কাটা, তাই তো। এবং এরা কি করে, যে এরা সমুদ্রের মধ্যে বিশাল একটা বৈচিত্র্য নিয়ে থাকে, এবং এদেরকে ডালপালাযুক্ত গাছের মতো দেখতে মনে হয়, এবং এরা কয়েক তোমার হচ্ছে সেন্টিমিটার থেকে মিলিমিটার পর্যন্ত বা মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এবং আরো একটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে, এরা বর্ণিল কালার ধারণ করে, লাল, নীল, সবুজ, এরকম। দেখো এরা কি এরকম একটা বর্ণিল রূপদান করছে না, বর্ণিল একটা কালার তৈরি করছে না, একটা রং বেরঙের। এবং এরা কলমদানি, ফুলদানি, এরকম। তাহলে পরীক্ষা আসতে পারে যে কলমদানি ফুলদানির মতো নিচে পড়ে থাকে কারা, ফুলদানি। দেখো কলমদানি ফুলদানির মতো এটা পড়ে আছে না। এবং এদের মধ্যে এই যে একটা ছোট্ট একটা ছিদ্র এই যে চলে গেছে, এটা হচ্ছে কি, এই যে পানি গহ্বর, পানি সংবহন একটা গহ্বর এই ভিতর দিয়ে চলে গেছে। তাহলে এই ইম্পর্টেন্ট তথ্যগুলো এখান থেকে তোমরা একটু পড়বা। এই কারণে এই নাইতে হচ্ছে নালীতন্ত্র, এই নাইতে কি নালীতন্ত্র, এই নাইতে হচ্ছে নালীতন্ত্র। এরকম ইম্পর্টেন্ট কিছু কথা আমি তোমাদেরকে বলার ট্রাই করব, ঠিক আছে। এই কাতে হচ্ছে এর মধ্যে যে ছোট ছোট কোষ দেখা যায়, তার নাম কি, কোয়ানোসাইট কোষ, কোয়ানোসাইট কোষ। কি কোষ, কোয়ানোসাইট কোষ। এই ক্লিয়ার আমার কথা। তাহলে পরিফেরা পর্ব থেকে যে কথাগুলো আসতে পারে, সব কথাগুলো আমি তোমাদেরকে একটা বুস্ট করে দিলাম আর কি তোমাদের মধ্যে, ঠিক আছে, যে এই জিনিসগুলো পড়বা, ঠিক আছে। তাহলে ক্লিয়ার কিনা লেখো যে ক্লিয়ার। ওকে, এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, পরবর্তী পর্ব দেখো, পরিফেরা পর্বের প্রাণীতে কোনটি থাকে। এখানে পরিফেরা পর্বে কোনটি থাকে, একটু প্রশ্নের উত্তর করে দেখো। মেসোগ্লিয়া থাকে, নেমাটোসিস থাকে, মেন্টাল থাকে, অস্ট্রিয়া থাকে। কি থাকে একটু বলো তো, যে পরিফেরা পর্বে এখানে কি থাকে আসলে। তাহলে এই 1 নাম্বার দিয়ে একটু উত্তর করে ফেলা, যে পরিফেরা পর্বে আসলে এখানে কি থাকে। পরিফেরা পর্বে আসলে কি থাকে এখানে, পরিফেরা পর্বে। এটা উত্তর 1 দাও, এটা 14 না তো, এটা 1 একটু দেখে বলো, যে সি, 1-এর সি, তাই না। যে সিফাত খুবই ফাস্ট উত্তর করতেছে, আতিকা, সামি, আফসানা আলম, ঋতু। আর কে কে আছো, সারিকা, শ্রাবণী, মোহাম্মদ আলী আছে, জাকিয়া, সাদিয়া, তোমরা সবাই উত্তর করতেছো, ঠিক আছে। তাহলে দেখো তাহসিন আছে, ওকে, তাহসিন আছে, ওকে, ইফরাত জাহান আছে, তোমরা অনেকেই উত্তর করতেছো, ভেরি গুড। তাহলে অস্ট্রিয়া নামক একটা ছিদ্র আমরা দেখতে পারি, তাই তো, অস্ট্রিয়া নামক একটা ছিদ্র আমরা এখানে পাই। দেখো আরো 2টা প্রশ্ন এখানে আছে, যে কোন প্রাণীতে স্পিকিউল বিদ্যমান,
কোন প্রাণীতে স্পিকিউল বিদ্যমান? এখানে একটু উত্তর করতে যে কোন প্রাণীতে স্পিকিউল বিদ্যমান, 2 নম্বর প্রশ্ন, এটা 3 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, এটা 3 নম্বর প্রশ্ন। এবং এগুলো দেখো, এগুলো 22-23 সালে আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, এটা 19-20-এ আসছে, এটা 22-23-এ আসছে এই প্রশ্নটা। আমাকে প্রশ্ন বুঝতে হবে যে আসলে কি টাইপের প্রশ্ন আসলে হয়ে থাকে। 8টা প্রশ্ন হবে, তাইলে 1 নাম্বার পর্ব থেকে, অর্থাৎ পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, পরপর 8টা পর্ব থেকে 8টা প্রশ্ন হতে পারে। ঠিক আছে, পরপর 8টা পর্ব থেকে 8টা প্রশ্ন, যে কোনো প্রশ্ন ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য দিয়ে তারা হতে পারে, কারণ 8 শিফটে পরীক্ষা নেবে। ঠিক আছে, 8 শিফটে। তাহসিন বলতেছে আমি কোশ্চেন লেটে দেখতে পাচ্ছি, হয়তো তোমাদের নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, আমার এখানে আসলে প্রবলেম নাই। তোমরা উত্তর করতেছো 2 এর সি, অনেকেই উত্তর করছো 2 এর সি, অনেকেই উত্তর করে ফেলছো, আতিকা থেকে শুরু করে সবাই উত্তর করে ফেলছো, সবাই উত্তর করে ফেলছো যে 2 এর সি, 3 এর ও সিফাত আবার 3 এর এও উত্তর করে দিয়েছে, তাই না? তাহলে দেখো, তাহলে স্পঞ্জ আমরা বলতেছি, তাহলে এটা হবে স্পঞ্জের স্পিকিউল পাওয়া যায়। পরিফেরা পর্বের পর জীবনচক্রে কোন ধরনের লার্ভা দশা দেখা যায়? কোন ধরনের লার্ভা? প্লানুলা নামক লার্ভা দেখা যায়। কোন ধরনের লার্ভা দেখা যায়? প্লানুলা নামক লার্ভা দেখা যায়। তোমরা যখন আমার কাছে ক্লাস করবা, ট্রাই করবা সামনে বই রাখার, তাহলে যে তথ্যটা তোমরা দাগাচ্ছ, যে তথ্যটা তোমরা উত্তর করতেছো, ওইটা লিখে রাখবা, পাশে লিখে রাখবা। এই যে স্ক্রিনে যতটুকু টাইম পাচ্ছ, এইটুকুর মধ্যে কিন্তু এনাফ, যে তোমরা বইয়ের মধ্যে লেখা আছে যে পরিফেরা পর্বের জীবনচক্রে প্লানুলা নামক লার্ভা দশা দেখা যায়, এখানে টাস করে এখানে এরকম লিখে রাখবা জেইউ কত 22-23, জেইউ 22-23। তার মানে তোমার পুরো বইতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টোটাল কতগুলো প্রশ্ন আছে সব ফাইন্ড আউট হয়ে যাবে, সব ফাইন্ড আউট হয়ে যাবে ভাই। এবং এক অন্য লেভেলের প্রিপারেশন হবে, অন্য লেভেলের একটা প্রিপারেশন, এবং তুমি ইমাজিনও করতে পারবে না তোমার প্রিপারেশন কোথায় আগায় চলে যাচ্ছে। ঠিক আছে, নিডারিয়া এই পর্ব নিয়ে একটা কথাও আমি বলবো না। কেন বলবো না? কারণ এটা হাইডার মধ্যে আছে এবং তোমাদের সব জানা, বুঝতে পারছো? তবে এখানে একটা জিনিস একটু মনে রাখবা, যে নিডারিয়া যে পর্বের প্রাণী, এদেরকে বলা হয় সমুদ্রের ফুল বা সমুদ্রের অন্যতম রত্নভাণ্ডার, কারণ প্রবাল ও প্রবাল প্রাচীর গঠনে এদের অবদান কত? প্রায় 25%, প্রায় 25%, অর্থাৎ 1/4, কত? 1/4, তার মানে 4 ভাগের 1 ভাগ অবদান তাদের, বুঝতে পারছো? তার মানে একটা পর্বের প্রাণী সমুদ্রকে বিশাল একটা রত্ন ভাণ্ডার দিয়েছে, এবং এদেরকে বলতেছি, এবং এদের দেখো কত সুন্দর দেখতে, যে প্রবাল রত্ন ভাণ্ডার মনে হয়। এবং যেখানে সমুদ্রের নিচে দেখবো অনেকে যে করে, তোমার হচ্ছে সমুদ্রের তলদেশে সাঁতার কাটে, তাই তো? তো সাঁতার কাটলে তারা এই সমস্ত পরিবেশগুলো তারা আসলে দেখতে পারে। ভাইয়া 3 নাম্বারে বিও হবে না? ভাইয়া 3 নাম্বারে বিও হবে না? আমরা তাইলে আবার আগের প্রশ্নে একটু ফিরে যাই, 3-এর বিও হবে কিনা একটু দেখে আসি, আমি খেয়াল করি নাই। ঠিক আছে, তাইলে 3 নাম্বারের বিও হবে কিনা, যে প্লানুলা আর কি প্যারেনকাইমুলা, অবশ্যই হবে, অবশ্যই হবে প্যারেনকাইমুলা বা প্লানুলা। ঠিক আছে, প্যারেনকাইমুলা বা কি প্লানুলা। ঠিক আছে, তো তোমরা যারা বাকিরা যারা দেখতেছো না খেয়াল করে, তোমরা একটু অবশ্যই অবশ্যই জানাবা। ঠিক আছে, তাইলে যে পরিফেরা পর্বের প্রাণীতে আমরা কোন পর্ব পড়ছিলাম? যে পরিফেরা পর্বে পরিফেরা, নিডারিয়া, পরিফেরাতে প্লানুলা না, তো এটা হবে তো প্যারেনকাইমুলা। ঠিক আছে, এটা কি হবে? প্যারেনকাইমুলা। তোমরা একটু বই দেখো তো, যাদের কাছে বই আছে, একটু দেখো, কাইন্ডলি একটু দেখে নাও যে এর উত্তরটা কি হবে, আমাকে একটু জানাও, যে এটা কি হবে। তো দেখো, পরিফেরা যে পর্বের প্রাণী, পরিফেরা পর্বের প্রাণীতে প্যারেনকাইমুলা বা অ্যাম্ফিব্লাস্টুলা, কি অ্যাম্ফিব্লাস্টুলা নামক কি দেখা যায়? লার্ভা দশা দেখা যায়। আর প্লানুলা দেখা যায় কোথায়? নিডারিয়া পর্বের প্রাণীতে। কোথায়? নিডারিয়া পর্বের প্রাণীতে। ঠিক আছে, নিডারিয়া পর্বের প্রাণীতে। এই যে তোমরা এখন উত্তর করতেছো 3-এর বি হবে। ওকে, ঠিক আছে, যে কে আনসার করছে এটা? সাব্বির হোসেন সিফাত বলছে প্যারেনকাইমুলা হবে। ভাইয়া বইয়ে দেখছি। ওকে, ঠিক আছে, তাহলে 3-এর বি। তাহলে দেখো, আমিও তাহলে কারেকশন করে দিলাম যে এটা প্লানুলা হবে না। ঠিক আছে, ওকে, পরবর্তীতে আমরা চলে যাই নিডারিয়া। ওকে, নিডারিয়া শব্দের এই অ্যারিয়া শব্দের যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা কোন জায়গা থেকে আসছে? এটা কোন টাইপের শব্দ, যে এই যে কোন শব্দ থেকে এটা আসছে? দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেনের প্যাটার্ন দেখছো, 17-18 সালে সে এই প্রশ্নটা করছে। ঠিক আছে, 17-18 সালে। নিডারিয়া শব্দে অ্যারিয়া কোন ধরনের ওয়ার্ড থেকে আসছে? অ্যারিয়া,
তার মানে এটা এক দিয়ে উত্তর করো যে এটা কোনটা হতে পারে, এক দিয়ে উত্তর করো, এক দিয়ে উত্তর করো যে এটা কি হতে পারে, যে নিডারিয়ার যে অ্যারিয়া শব্দটা, এই অ্যারিয়া শব্দটা কোন জায়গা থেকে আসছে। কই উত্তর করছো? আমি দেখতে পাচ্ছি না উত্তর কি করছো। এটা উত্তর হবে ল্যাটিন, উত্তর হবে কি ল্যাটিন শব্দ। তোমরা উত্তর করতেছো না, সো আমি উত্তর করে দিলাম। উত্তর হবে কি ল্যাটিন। ঠিক আছে, একের বি। ঋতু অ্যান্সার করছে আর হচ্ছে তাহসিন উত্তর করছে। উত্তর হবে ল্যাটিন, ল্যাটিন শব্দ থেকে এটা আসছে। প্লাটিহেলমিনথিস, অনেক কথা বলার আছে এখানে। প্রথম কথা হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বটা হচ্ছে প্রথম সরলতম ত্রিস্তরী। প্লাটিহেলমিনথিস পর্বটা হচ্ছে প্রথম সরলতম ত্রিস্তরী। প্লেট মনে রাখবা, এর ওইখানে কি প্লেটিস শব্দের অর্থ কি, এটা কি, এর মানে কি আছে, চ্যাপ্টা, এরকম পড়ার দরকার নেই। মনে রাখবা প্লেট, এই প্লেটের মানে হচ্ছে প্লেট চ্যাপ্টা, সো প্লেট চ্যাপ্টা, তাই তো। এই চ্যাপ্টা কৃমি, তার মানে কৃমি যারা হবে তাদের চোষক বা হুক থাকবে। তো প্লাটিহেলমিনথিস পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম মালপিজিয়ন, তোমার হচ্ছে সরি ফ্লেম সেল বা শিখা কোষ, তাই তো। তাহলে শিখা কোষ কি, এদের রেচন অঙ্গ, এটা কিন্তু পরীক্ষা আসবে। মালপিজিয়ন নালিকা কাদের, আর্থ্রোপোডা পর্বের, ঠিক আছে। তাহলে এটা কি ফ্লেম সেল বা শিখা কোষ কোন পর্বের প্রাণীতে দেখা যায়, এটা কিন্তু পরীক্ষা আসবে। এবং এদের কেমন হয়, এদের রেচন তন্ত্র থাকে না, এদের রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র থাকে না। রক্ত সংবহন তন্ত্র বা শ্বসন তন্ত্র অনুপস্থিত থাকে। শ্বসন তন্ত্র কি থাকে, অনুপস্থিত থাকে। রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র কি থাকে, অনুপস্থিত থাকে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র অনুপস্থিত থাকে, এটা পরীক্ষায় আসবে কিন্তু এই প্রশ্ন। ঠিক আছে, ওকে। এখন দেখো, এই প্লাটিহেলমিনথিস পর্বকে 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেমন প্লানেরিয়া, যকৃৎ কৃমি, সালমন কৃমি, ফিতা কৃমি। তাইলে এই যে কথাগুলো এখানে দেয়া আছে, যে এই যে টিউবারেলিরিয়া, তারপর হচ্ছে ট্রিম্যাটোডা, তারপর হচ্ছে মোনোজেনেরিয়া, তারপর হচ্ছে সেস্টোডা, এই যে শ্রেণীগুলো বা এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসের উদাহরণ কি কি, এটা একবার রিডিং দিবা। ঠিক আছে, একবার রিডিং দিয়ে যতটুকু মনে থাকে ঠিক ততটুকু তোমাদের পড়তে হবে, এর বেশি এইটা পড়ার দরকার নাই ভাইয়া। ঠিক আছে, এর বেশি পড়ার, এখন এইটা একটু উত্তর করো যে এটার উত্তর কি হবে। এটা একটু উত্তর করো প্লিজ, এটা একটু উত্তর করে ফেলো। উত্তর করছে সবার আগে আবু হুরায়রা সামি, তাই না। উত্তর করছে কি, যে জাহিদ ভাই, আমাদের নেটওয়ার্কটা কি ঠিক আছে? তাহলে আমি কেন কমেন্ট দেখতে পাচ্ছি না? ওকে, একেরে তোমরা অনেকে আনসার করছে একেরে শিকাগো, সেই যে টেইনিয়া, ঠিক আছে, টাইনিয়া সোলিয়াম, তাই তো। ওকে, ঠিক আছে, ওকে 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 ওকে। পরবর্তী পর্ব হচ্ছে নেমাটোডা। নেমাটোস শব্দের অর্থ হচ্ছে থ্রেড, অর্থাৎ সুতার মতো দেখতে যে কৃমি। এই দেখো চোখের মতো দেখা যাচ্ছে যে চোখ কৃমি, এই যে দেখা যাচ্ছে, তাই তো। তার মানে এরা হচ্ছে এক কথায় বলা যায় সুতা কৃমি বা গোল কৃমি। এরা কি সুতা কৃমি বা গোল কৃমি। এইখান থেকে সবচেয়ে বেশিবার পরীক্ষা আসবে। দেখো কৃমি যেহেতু, এদের চোষক বা হুক থাকবে। এই চোষক বা হুকের পাশাপাশি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা বৈশিষ্ট্য আছে। এদেরকে দেখতে টিউব উইথিন এ টিউব মনে হয়, বা নলের ভিতরে নল মনে হয়। টিউব উইথিন এ টিউব বা নলের ভিতরে নল মনে হয়। আরেকটা বৈশিষ্ট্য একটু পড়তে হবে এখানে, সেক্সুয়াল ডাইমরফিজম বা
যৌন দ্বিরূপতা দেখা যায়। কি দেখা যায়? যৌন দ্বিরূপতা। এটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে যৌন দ্বিরূপতা কেন দেখা যায়? কারণ একই একই প্রজাতির পুরুষ এবং স্ত্রীর মধ্যে আলাদা আলাদা গঠন থাকে। এই আলাদা আলাদা গঠন হওয়ার কারণে এদেরকে কি বলতেছে? যে যৌন দ্বিরূপতা দেখা যায়। এই দুইটা বৈশিষ্ট্য ভালোভাবে পড়তে হবে। এবং এদের রক্ত সংবহন তন্ত্র বা শ্বসনতন্ত্র ডেভেলপ করে না। এদের রক্ত সংবহন তন্ত্র বা শ্বসনতন্ত্র ডেভেলপ করে না। এবং আরেকটা বৈশিষ্ট্য কি? এরা অপ্রকৃত সিলোমযুক্ত। কেমন? অপ্রকৃত সিলোমযুক্ত। এরা কেমন? অপ্রকৃত সিলোমযুক্ত। ঠিক আছে, এখন দেখি নেমাটোডা। দ্রুত আনসার করবা, 1 2 দ্রুত আনসার করবা, 1 2 দ্রুত আনসার করবা, দ্রুত দ্রুত, ফাস্ট ফাস্ট। আনসার করো, দ্রুত আনসার করো। কোন পর্বের প্রাণীতে ইলাস্টিন নির্মিত কিউটিকল থাকে? কোন পর্বের প্রাণীতে ইলাস্টিন নির্মিত কিউটিকল থাকে? 1 এর সি, 2 এর সি। 1 এর উত্তর করছে 1 এর সি। কোন পর্বতে ইলাস্টিন নির্মিত কিউটিকল নির্মিত থাকে? অর্থাৎ উত্তর করছে কত? 1 এর সি। আবার অনেকে উত্তর করতেছে 1 এর ডি। কিউটিকল নির্মিত ইলাস্টিন থাকে, অর্থাৎ এই উত্তর এইখানে টিপিক্যালি উত্তর সি এবং ডি দুইটাই দেয়া যায়। বুঝতে পারছো? তবে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর যদি খোঁজো তাইলে ইলাস্টিন নির্মিত দিতে হবে কোনটা? ইলাস্টিন নির্মিত দিতে হবে শুধুমাত্র নেমাটোডা। ইলাস্টিন দিতে হবে কোনটা? শুধুমাত্র নেমাটোডা। আর কে কি করলা? আর কে কি উত্তর দিলা? সি তাইলে দিবা না, 1 এর সি দিবা না, 2 এর সি দিবা। ঠিক আছে, যেমন দেখো কোন প্রাণী টিউব উইথিন এ টিউব দেখা যায়? লোয়া লোয়া বা চক্রিমি। কি? লোয়া লোয়া বা চক্রিমি। তাইলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। ঠিক আছে ভাইয়া, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। দাঁড়াও আমি একটু রিফ্রেশ করে নিই। আমি কেন জানি মনে হচ্ছে আমার ফোনটা স্লো হয়ে গেছে, বুঝছো? লাইভ কতক্ষণ চলতেছে এটা কি দেখা যাচ্ছে? এই তোমরা তোমরা কি দেখতে পাচ্ছ? এটা কেন শো করতেছে না যে তোমরা? এই জাহিদ ভাই একটু কাইন্ডলি, আমার এখানে কিছুই দেখা যাচ্ছে না, কারণ কি? এই তোমরা জাস্ট 30 সেকেন্ড অপেক্ষা করো। ওয়াইফাই কানেকশন ঠিক আছে না? কি হলো? এই জাস্ট 1 মিনিট প্লিজ, জাস্ট 1 মিনিট। তোমাদেরকে স্লাইডটা চেঞ্জ করে দিই, আমি স্লাইডটা চেঞ্জ করে দিই। ওকে, এরপর হচ্ছে অ্যানিলিডা বা অঙ্গুরিমাল। এই কোশ্চেনটার উত্তর করো। ওই লোয়া লোয়া এটা কি? এই লোয়া লোয়া এটা কি? এই কোশ্চেনটার উত্তর করো। এবার হইছে? হুম হুম, ওই এখান থেকে। ওকে ঠিক আছে, তাহলে দেখো লোয়া লোয়া কি বলো তো? লোয়া লোয়া কি? একটু দ্রুত আনসার করো। কিন্তু দেখো তোমরা কতজন লাইভে আছো এটা হঠাৎ করে আমি কেন জানি দেখতে পারতেছি না। এই যে সাব্বির হোসেন সিফাত উত্তর করছে যে 1 এর এ, তাই তো? 1 এর এ চক্রিমি, তাই তো? লোয়া লোয়া হচ্ছে কি? চক্রিমি। ওকে, তাইলে দেখো আমরা একটু অ্যানিলিডা বা অঙ্গুরিমাল নিয়ে কথা বলি। অ্যানিলিডা বা অঙ্গুরিমাল, তাই তো? আঙ্গুলের মালা যেমন দেখতে, তারা হচ্ছে এইটা। তা আঙ্গুলের মালা কারা? আঙ্গুলের মালা মানে কি আংটি না? আংটি মানেই হচ্ছে আঙ্গুলের মালা। এই জন্য এদেরকে বলতেছে অঙ্গুরিমাল। অঙ্গুরিমাল অর্থাৎ এই পরের প্রাণী হচ্ছে যোগ কেঁচো। এবং এই কেঁচোর মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম কি? এই কেঁচোর মধ্যে কি ছিল বলতো? কেঁচোর মধ্যে ছিল সমখণ্ডায়ন। কি ছিল? সমখণ্ডায়ন ছিল। ঠিক আছে, এই 1 এর সি উত্তর কেন করতেছো? 1 এর সি তো আসলে হবে না, তাইলে 1 এর সি কি উত্তর করা যাবে? যাবে না। ঠিক আছে, তাহলে অ্যানিলিডা বা অঙ্গুরিমাল এর বৈশিষ্ট্যগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখো অ্যানিলিডা পর্বের রেচন অঙ্গের নাম কি? অ্যানিলিডা পর্বের রেচন অঙ্গের নাম কি? রেচন অঙ্গে অ্যানিলিডা পর্বের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। কি? নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া। ঠিক আছে, অ্যানিলিডা পর্বের রেচন অঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। এবং চলন অঙ্গের নাম কি? চলন অঙ্গের নাম হচ্ছে কাইটিনময় সিটি বা কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া। খুবই গুরুত্বপূর্ণ। কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া, পেশল প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া। ঠিক আছে, এই জিনিসগুলো পড়তে হবে কিন্তু, খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলা। ওকে, হ্যাঁ হ্যাঁ,
10 জন দেখতেছে, তাই? ওকে, ঠিক আছে। এই তাহলে আমার কথাগুলো বুঝতে পারছো যে কি বলছি? তাহলে কি রেচন অঙ্গের নাম কি? নেফ্রেডিয়া। এটা মনে রাখতে হবে। এই দুইটা তথ্য পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা পরবর্তী স্লাইডে একটু দেখি কি আছে, যে মলাস্কা বা কম্বোজ প্রাণী। এই পর্বের প্রাণীটা হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। কত? দ্বিতীয় বৃহত্তম পর্বের প্রাণী হচ্ছে এরা। এই পর্বের প্রাণীরা হচ্ছে শামুক, ঝিনুক, অক্টোপাস, সেপিয়া, ললিগো। কি বললাম? শামুক, ঝিনুক, অক্টোপাস, সেপিয়া, ললিগো। এবং এইখানেই অর্ধমুক্ত সংবহন দেখা যায় সম্ভবত। তো দেখে নিবা যে অর্ধমুক্ত সংবহন দেখা যায়। এবং এইখানে অর্ধমুক্ত সংবহন বাদেও এদের কি আছে? ইউ আকৃতির রেতি জিহ্বা থাকে। রেতি জিহ্বা থাকে, বা এদেরকে অনেক সময় কি বলা হয়? র্যাডুলা বলা হয়। কি বলা হয়? র্যাডুলা বলা হয়। র্যাডুলা। শুধু কারা বাদে বলতো? বাইভেলভিয়া বা ঝিনুক বাদে। কারা বাদে? শুধু ঝিনুক বাদে। এই ঝিনুককে বলা হয় গুড ইন্ডিকেটর। কোনো দূষিত পানিতে এই ঝিনুক থাকে না, এই জন্য এই তথ্যগুলো ইম্পর্টেন্ট। দেখো এই যে বাইভেলভিয়া ঝিনুক পরীক্ষায় আসবে এটা। এবং এখানে দেখো আরো কতগুলো আছে, যেমন এই যে তোমার হচ্ছে সিওডোফোভেয়াটা, তাই না? তারপর দেখো, তারপর কি পলিপ্লাকোফোরা, এইগুলো একটু পড়বা। তারপর গ্যাস্ট্রোপোডা, শামুক, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এই তোমার হচ্ছে মলাস্কার যে পর্ব, তার যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো 100% ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 100% ইম্পর্টেন্ট। পরীক্ষায় ভালো করে পড়বা, এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে? ওকে, প্রশ্নগুলো একটু দেখে নি। উত্তর করো তাড়াতাড়ি, উত্তর করো। 1 নাম্বার দিয়ে উত্তর করবা। ঠিক আছে? যে মুখ বিবরের কাইটিন নির্মিত র্যাডুলা কোন পর্বের প্রাণীতে দেখা যায়? র্যাডুলা বা রেতি জিহ্বা। এই র্যাডুলার একটা নাম তাহলে কি বললাম? রেতি জিহ্বা। রেতি। ও এখানে কিন্তু আবার রক্তকণিকা থাকে। রক্তকণিকাগুলো থাকে। কি কি রক্তকণিকা? হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন, ক্লোরোকুয়েরিন, এগুলো থাকে। এগুলো একটু পড়ে নিবে একবার। উত্তর করছে সামি, উত্তর করছে সিফাত, উত্তর সিফাত করছে, উত্তর সাদিয়া, আতিকা, সবাই উত্তর করছে কি? রেটি জিহ্বা দেখা যায় কোথায়? মলাস্কা পর্বের প্রাণীতে। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী স্লাইডে চলে যায়। দেখো আর্থ্রোপোডা পর্বের প্রাণী যা ঘাস ফড়িংতায়। এইখান থেকে জাস্ট এটা প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব। এই টাইপের কিছু কথাবার্তা পড়বা। মালপিজন নালিকা থাকে। এদেরকে বলা হয় সন্ধিপদী প্রাণী। ঘাস ফড়িং এর যে পা আছে, পায়ের খণ্ড কয়টা আছে? 5 খণ্ডে বিভক্ত, তাই না? এরকম কক্সা, ট্রকেন্টার, ফিমার, টিবিয়া, টারসাস। তাহলে দেখো এই যে প্রত্যেকটা পায়ের প্রত্যেকটা খণ্ড আছে, এই খণ্ড খণ্ড যুক্ত হইছে, এই কারণে নাম সন্ধিপদী, সন্ধিযুক্ত উপঙ্গযুক্ত প্রাণী। বুঝতে পারছো? এদের চোখে চোখ থাকে না, চোখের পরিবর্তে গুচ্ছ চোখ থাকে, যাদেরকে আমরা বলি কি? পুঞ্জাক্ষী, অর্থাৎ ওমাটিডিয়া তার একক। তাই না? সবই জানো। এটা ঘাস ফড়িং পড়ার সময় আরেকবার আরো বেশি ভালো হয়ে যাবে পড়া। এই কাইটোরামাটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে। কণ্টকত্বক প্রাণী, তাই না? গায়ে কি থাকবে? বড় বড় কাঁটা, এরকম নাকি গা কাটা কাটা কেমন থাকে আসলে? তার মানে দেখো এরা হচ্ছে কণ্টকত্বক প্রাণী বা পঞ্চ অরীয় প্রতিসম প্রাণী। সমুদ্র শসা, সমুদ্রপদ্ম, বিটল আর্চেন, বিটল তারা, সমুদ্র কলা, সমুদ্র বেগুন, যা যা আছে, কলা, বেগুন, শশা, তাল, যা সব কারা? এই একাইনোডার্মাটা পর্বের প্রাণী। বুঝতে পারছো? একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এরা পঞ্চরীয় প্রতিসম, এবং এদের মৌখিক এবং বিমৌখিক তলে একটা অ্যাম্বুলাক্রাল খাদ দেখা যায়। অ্যাম্বুলাক্রাল খাদ এমন একটা খাদ যার মধ্যে পানি বিশেষ করে থাকে। বুঝতে পারছো? এবং এদের একটা চলনাঙ্গ আছে। এই চলনাঙ্গের নাম হচ্ছে টিউব ফিট। কি বলে? টিউব ফিট। এদের চলনাঙ্গ খুবই গুরুত্বপূর্ণ, এবং এরাই হচ্ছে একমাত্র পর্ব, ওয়ান অ্যান্ড অনলি পর্ব, যাদের কি করা হয়? এমন অনলি একটা পর্ব যারা সবাই সামুদ্রিক। খুবই গুরুত্বপূর্ণ কথা এটা। ঠিক আছে? যারা সবাই সামুদ্রিক। এইবার দেখো এইখানে ক্লাস আছে 6টা, এর আগে 4টা 5টা দেখে আসছি, আর এখানে আছে কয়টা? 6টা। পরীক্ষকরা ভাবলো একাইনোডার্মাটা আর মলাস্কা, এই দুইটার যে ক্লাসগুলো আছে 8টা শিফটে ভাগ করে দেব। তারপরে একটাই দিল যে এটা কি? রিনোডিয়া পর্বের প্রাণী কারা? সমুদ্র পদ্ম। সাগর ডেইজি কারা? সমুদ্র তারা। কি সর্পতারা কারা? সাগর আর্চিন কারা? সমুদ্র শশা কারা? এইটা দিয়ে প্রশ্ন করে দিতে পারে যে এই শ্রেণীর পর্ব, এই শ্রেণীর প্রাণী কারা। তারপরে যেমন এই যে কি? ওফিওরিডিয়া, তাই না? এরা হচ্ছে সর্পতারা। ঠিক আছে? এইরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু হয়ে থাকে। ঠিক আছে? ভালো করে উত্তর করতে হবে ভাইয়া।
ওকে, ঠিক আছে। পরবর্তী দেখো আমরা কর্ডাটার ক্লাসিফিকেশন, কর্ডাটার বৈশিষ্ট্য বললাম না। কর্ডাটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরো কর্ডাটা, ইউরো শব্দের অর্থ কি? লেজ, তাই তো? লেজ আছে যাদের, লেজ রজ্জুতে পরিণত হয়েছে। ইউরো কর্ডাটাকে আমরা অনেক সময় বলি সাগর ফোয়ারা। কি বলি? তাহলে ইউরো কর্ডাটা কোথায় আছে? ইউরো কর্ডাটা কই? এই যে ইউরো কর্ডাটা, তাই তো? তাহলে ইউরো কর্ডাটাকে আমরা বলি কি? সাগর ফোয়ারা। কি বলি? সাগর ফোয়ারা। এই কথাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। ইউরো কর্ডাটা কি বলা হয়? সাগর ফোয়ারা, সাগর ফোয়ারা, সাগর ফোয়ারা। আমি যে কথাগুলো বলতেছি এইগুলোই বেশি বেশি পড়বা। এই সাগর ফোয়ারা বাদেও এদেরকে 3টা ভাগে ভাগ করা যায়, অ্যাসিডিসিয়া, থেলিয়েসিয়া, লার্ভেসিয়া। এই কথাগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এরাই হচ্ছে একমাত্র প্রাণী যাদের টিউনিসিন বা টেস্টা উপস্থিত থাকে এবং রিভার্স পেরিস্টালসিস দেখা যায়। কি দেখা যায়? রিভার্স পেরিস্টালসিস দেখা যায়। এরপর হচ্ছে ইউরোকর্ডাটার পরে হচ্ছে সেফালোকর্ডাটা। সেফালো শব্দের অর্থ মাথা, অর্থাৎ এদেরকে বলা হয়, এই যে সেফালো শব্দের অর্থ মাথা, মাথার রজ্জুতে পরিণত হচ্ছে এই সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদেরকে, সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদেরকে বলা হয় ভল্লাকার প্রাণী। কি বলা হয়? ভল্লাকার প্রাণী, ভল্লাকার প্রাণী, ভল্লাকার প্রাণী বা বল্লমাকার প্রাণী, ভল্লাকার প্রাণী বা কি? বল্লাকার প্রাণী। এবং এখানে কি? মায়োটম পেশি দেখা যায়। কি দেখা যায়? মায়োটম পেশি, মায়োটম। এই তোমরা বইয়ের মধ্যে খুঁজে পাচ্ছ এগুলা? আমি যেগুলো বলতেছি লেখো, তোমরা লেখা না পর্যন্ত আমি আর পড়াচ্ছি না। বলো যে আমি যা বলতেছি বইয়ের মধ্যে ঠিকঠাক খুঁজে পাচ্ছ কিনা, বইয়ের মধ্যে পরপর সেইগুলো খুঁজে পাচ্ছ কিনা। প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু আমি তোমাদের বলতেছি, যেটা তোমরা ফাইন্ড আউট করতে পারো। একটু একটু আমাকে বলো, যে এখানে কমেন্ট করে বলো যে হ্যাঁ ভাইয়া, আপনি যেগুলো বলতেছেন এগুলো দেখতে পাচ্ছি, তারপরে আমি পরবর্তী স্লাইডে যাই, তারপরে আমি পরবর্তী পড়ানোটা তোমাদেরকে পড়াই। একটু আমাকে জানাও, তারপরে আমি পরবর্তী পড়াতে যাব। একটু আমাকে জানানোর পরে, শিওর হওয়ার পরে তারপরে আমি যাব আর কি। ঠিক আছে? একটু আমাকে জানিয়ে দাও, একটু আমাকে জানিয়ে দাও। ঠিক আছে? এরপর হচ্ছে ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি পড়াশোনা। ভার্টিব্রাটা একটু জানিয়ে দাও। হ্যাঁ, এই যে আফসানা বলছে হ্যাঁ ভাইয়া পাচ্ছি, তাহসিন বলছে হ্যাঁ ভাইয়া পাচ্ছি। তারপর আমি যে কথাগুলো তোমাদের বলতেছি লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইনের পর লাইন ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এর বাইরে একটা তথ্য তোমাদের জানার প্রয়োজন নাই। ঠিক আছে? ওকে সাদিয়া, যারা বই দেখছে তারা হয়তো অবশ্যই পাচ্ছে। এবার দেখো ভার্টিব্রাটাকে আমরা 2 ভাগে ভাগ করেছি। সাইক্লোস্টোমাটা, সাইকেল শব্দের অর্থ গোল, অর্থাৎ গোল মুখ যাদের আছে, অর্থাৎ মাউথ কি মুখ গোল। যেমন আছে মিক্সিনি, মিক্সিনিকে আমরা বলি হ্যাক ফিশ, মিক্সিনিকে আমরা কি বলি? হ্যাক ফিশ, তাই তো? এবং এরা কি? বাইন মাছের মধ্যে দেখতে। কিসের মধ্যে দেখতে? বাইন মাছের মধ্যে। বাইন মাছের মধ্যে দেখতে বলি এদেরকে আবার আমরা অনেক সময় বলি স্লাইমিল। কি বলি? স্লাইমিল বলি, তাই তো? আরেকটা কি আছে? যেমন পেট্রোমাইজিনারি, পেট্রোমাইজনকে আমরা কি বলি তাইলে? পেট্রোমাইজনের একটা নাম হচ্ছে ল্যাম্প্রে। কি নামে ডাকি? ল্যাম্প্রে। এই নামটা মনে রাখবা, কি নামে ডাকি? ল্যাম্প্রে নামে। আর একটা আছে ন্যাথোস্টোমাটা, চোয়ালযুক্ত প্রাণী। ন্যাথোস, এই ন্যাথোস শব্দের অর্থ চোয়াল, হয়তো পরের স্লাইডে আমরা পেয়ে যাবো এটা। ন্যাথোস, ন্যাথোস, ওই যে ন্যাথোস শব্দের অর্থ কি? জ বা চোয়াল। এই যে দেখো, আর মানে সোয়াল হয়ে গেছে মুখ। এরকম পর্ব কারা কারা আছে? এ দেখো, কন্ড্রিকথিস থেকে শুরু করে একবার ম্যামালস পর্যন্ত এরকম। কন্ড্রিকথিস, কন্ড্রিন থেকে শব্দটা আসছে তরুণাস্থিময় মাছ হবে। তাহলে এটা কেমন? এই তরুণাস্থিময় মাছ, তরুণাস্থিময় মাছ। অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি এর মানে হচ্ছে রশ্মিময় পাখনাযুক্ত মাছ। তার মানে এই অ্যাক্টিনোপ শব্দের অর্থ হচ্ছে রশ্মি, বুঝতে পারছো? তার মানে রশ্মিময় মাছ। এই পর্বে সমস্ত 96% মাছ সব এই পর্বের মধ্যে অন্তর্ভুক্ত, 96% মাছ, বুঝতে পারছো? ওকে, এরপর কি আছে? সার্কোপটেরিজি, সার্কোপ শব্দের মাংসল, অর্থাৎ পিণ্ডাকার রশ্মিময় মাছ বা পিণ্ডাকার রশ্মিযুক্ত মাছ। অ্যাম্ফিবিয়া, অ্যাম্ফি শব্দের অর্থ বোধ বা উভয়, উভয় জীবন যার অ্যাম্ফিবিয়া, ডাঙ্গা এবং পানিতে উভয় জায়গায় বাস করে। রেপটাইলস মানে কি? হামাগুড়ি দিয়ে যারা চলে। এভিস এবং ম্যামালস আছে, তাই তো? ওকে, তাহলে দেখো এইখান থেকে আমরা এখন কি পড়বো, এই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে এইগুলো আর কি। এখন থেকে এখান থেকে আমরা কি পড়তে পারি প্রত্যেকটা ব্যাপার নিয়ে একটু আলাপ করি। দেখো যে কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস বই বের করো। কন্ড্রিকথিস যে পর্বটা আছে, যে শ্রেণীটা আছে, এখান থেকে তোমরা পড়বে এদের আইসের নাম কি? আইসের নাম হচ্ছে প্লাকয়েড আইস। যেহেতু কন্ড্রিকথিস বলতেছি, কন্ড্রিন আছে অর্থাৎ এরা তরুণাস্থি দিয়ে নির্মিত, অর্থাৎ এদের অন্তকঙ্কাল তরুণাস্থিময় এবং এদের পুচ্ছ পাখনাগুলো থাকে এরকম হেটেরো সার্কাল। কেমন? ওই আমি তোমাদের হচ্ছে হলুদ কালার দিয়ে লিখে দিই, তাহলে বোঝা যাবে। তার মানে দেখো, এই যে পর্বের প্রাণী এদের লেজ গুলো থাকে এরকম এরকম। তার মানে কি? এরা হেটেরো সার্কাল, অর্থাৎ সমান না, হেটেরো সার্কাল টাইপের থাকে। এরপর অ্যাক্টিনোপটেরিজি যে পর্ব, এদের ক্ষেত্রে কি হয়? জীবিত মাছের 96% হচ্ছে এরা,
বুঝতে পারছো? জীবিত মাছের কি 96% হচ্ছে এরা প্রতিনিধিত্ব করে। রুই, কাতলা, মৃগেল, ভেটকি, ভাঙন, চিতল, বোয়াল, যত মাছ দেখতে পারো সব হচ্ছে এরা। যত মাছ দেখতে পারো সব কারা? এরা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজের। ঠিক আছে, তাহলে এদের এদের আইসের নাম কি হবে? রুই মাছের আইসের নাম কি? সাইক্লয়েড। সেই সাইক্লয়েড আইস এদের থাকবে। বুঝতে পারছো? তাহলে এগুলো সাইক্লয়েড বা টিনয়েড আইস থাকে এবং এদের পুচ্ছপাখনা কেমন? হোমোসার্কাল। কেমন? এরকম হোমোসার্কাল। ইলিশ মাছের যে লেজ দেখো, রুই মাছের যে লেজ দেখো, সেম তাই। তার মানে এইটা সমান থাকে, হোমোসার্কাল। এটা কি সমান? সমান না, অর্থাৎ হেটেরোসার্কাল। এরপর কি আছে? সার্কোপটেরিজি। পিণ্ডাকার পাখনাযুক্ত মাছ বা এদেরকে বলে লাংফিশ, সিলাকান্থ, বিভিন্ন নামে এদেরকে ডাকা হয়। ঠিক আছে, এদের আইস কেমন থাকে? এদের আইসের নাম হচ্ছে গ্যানয়েড। এদের আইসের নাম কি? গ্যানয়েড আইস থাকে। বুঝতে পারছো? আরেকটা তথ্য কিন্তু পড়তে হবে, এদের অন্তঃকঙ্কাল অস্থিময় এবং এদের পুচ্ছপাখনা কেমন? এদের পুচ্ছপাখনাকে বলে ডাইফিসার্কাল। তার মানে এইরকম টাইপের থাকে, এরকম টাইপের থাকে, এরকম টাইপের থাকে। তার মানে ডাইফিসার্কাল এইরকম থাকে আর কি। বুঝতে পারছো আমার কথা? তার মানে এটা মাছ থাকলে তার লেজের আকৃতি থাকে এরকম, ডাইফিসার্কাল ধরনের। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? এরপরে কি আছে? অ্যামফিবিয়া। অ্যামফিবিয়ার প্রথম লাইনেই দেখো লেখা আছে যে চার পা নিয়ে স্থলভাগ জয়ের উদ্দেশ্যে প্রথম যাত্রা করে। এই লাইনটা পাইছো? এই লাইনটা পাইছো যেটা বললাম অ্যামফিবিয়ার প্রথমে, যে চার পা নিয়ে প্রথম যাত্রা করা প্রাণী কারা? অ্যামফিবিয়া। চার পা নিয়ে প্রথম যাত্রা করা প্রাণী কারা? অ্যামফিবিয়া। এই কথাটা পাইছো কিনা আমাকে জানাও, এই কথাটা পাইছো কিনা? বলো পাইছি, শুধু পাইছি লেখো, যে প্রথম চার পা নিয়ে যাত্রা শুরু করে কারা? অ্যামফিবিয়া। তোমরা এটা পাইছো বললে আমি পরে প্রথম লাইনে, অ্যামফিবিয়ার প্রথম লাইনেই লেখা আছে। সাদিয়া বলছে জি পাইছে সে। প্রথম চার পা নিয়ে যাত্রা শুরু করে হচ্ছে অ্যামফিবিয়া। ওকে, আচ্ছা, এখন এই অ্যামফিবিয়ার মধ্যে একটু পড়বা যে এই যে অ্যামফিবিয়াটা আছে দেখো, এদের অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙুল থাকে এবং এদের হৃৎপিণ্ডে 3টা প্রকোষ্ঠ দেখা যায়। কয়টা? 3টা, 2টা অ্যাট্রিয়াম এবং একটা ভেন্ট্রিকল। এবং এই পর্বের প্রাণীগুলো কেমন? এক্টোথার্মিক না এন্ডোথার্মিক? একটু কমেন্টে আমাকে জানাও যে তোমরা এই জিনিসটা জানো কিনা, এক্টোথার্মিক না এন্ডোথার্মিক? একটু বলো যে এরা, হ্যাঁ পাইছো, তোমরা পাইছো, অনেকেই উত্তর করতেছো। আফসানা উত্তর করতেছো, ঋতু, তাহসিন উত্তর করছো, সাদিয়া। এই তাহলে অ্যামফিবিয়া কি? অ্যামফিবিয়া পর্বের প্রাণীরা কেমন? এক্টোথার্মিক না এন্ডোথার্মিক? উত্তর করে জানাও। এক্টোথার্মিক, এক্টোথার্মিক নাকি এন্ডোথার্মিক, নাকি এন্ডোথার্মিক? এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক, থার্মিক। একটু জানাও এরা কেমন, এরা কেমন? একটু দ্রুত বলো যে এরা এক্টোথার্মিক না এন্ডোথার্মিক? এক্টোথার্মিক। ভেরি গুড। কি এই দেখে বলতেছো যে অ্যামফিবিয়া কেমন? অ্যামফিবিয়া কেমন, এক্টোথার্মিক না এন্ডোথার্মিক? এক্টোথার্মিক না। সাদিয়া উত্তর করছে, আরো 2জন উত্তর করো। শুধু সাদিয়া উত্তর করছে, আরো 2জন উত্তর করো, আরো 2জন উত্তর করো একটু, যে এক্টোথার্মিক না এন্ডোথার্মিক? এক্টোথার্মিক। দেখো, এক্টোথার্মিক শব্দের অর্থ হচ্ছে পরিবেশের সাথে, পরিবেশের সাথে দেহের তাপমাত্রা উঠানামা করে। তার মানে পরিবেশের যে তাপমাত্রা, আমার দেহেরও সেই তাপমাত্রা। দেখো আমি এখন কি পরছি? একটা সোয়েটার টাইপের বা সুইট শার্ট পরছি, তার মানে কি আমার কি লাগতেছে? ঠান্ডা লাগতেছে। এখন পরিবেশের টেম্পারেচার কত? ধরো 20 ডিগ্রি, আমারও বডির টেম্পারেচার কি হয়ে যায়? 20 ডিগ্রি। 20 ডিগ্রি হয় নাই বলে আমি মোটা কাপড় পরছি। তার মানে মানুষ সহ অন্যান্য বা পাখি, এই মানুষ পাখি এরা আবার কি? এরা হচ্ছে এন্ডোথার্মিক। এরা কি? এন্ডোথার্মিক। পরিবেশের তাপমাত্রার সাথে আমাদের দেহের তাপমাত্রা উঠানামা করে না। ঠিক আছে জাহিদ, বুঝছো? ওকে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো আছে রেপটাইলস। রেপটাইলস এর আবির্ভাব ঘটছিল মেসোজোইক যুগে, এটা একটু পড়বা। রেপটাইলস এর কি থাকে? এদের নখরযুক্ত আঙ্গুল থাকে অগ্র এবং পশ্চাৎপাদে উভয় জায়গায়। এটা একটু ইম্পর্টেন্ট কথা। আর এখান থেকে পড়বা এদের হৃৎপিণ্ডগুলো অসম্পূর্ণভাবে দ্বিধাবিভক্ত থাকে, শুধু ভেন্ট্রিকলটা। তবে কুমিরে আবার সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ দেখা যায়। তার মানে এদের হৃৎপিণ্ড অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তবে কুমিরের ক্ষেত্রে আবার কি? সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কুমিরের ক্ষেত্রে কি? সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এভিসটা রিডিং পড়বা, এভিস আর ম্যামালস রিডিং পড়বে এবং এদের কি? এরা হচ্ছে এন্ডোথার্মিক। এভিসের ক্ষেত্রে পড়বা এদের সিরিংস থাকে, চঞ্চু থাকে, শব্দ তৈরির জন্য কেমন থাকে? দেহে পালকযুক্ত থাকে, দেহের সমস্ত অস্থিগুলো স্পঞ্জি অস্থি থাকে। এই কথাগুলো একটু রিডিং দিবা ভাইয়া। ওকে, এরপরের প্রশ্ন 1 আর 2 নম্বর প্রশ্নের একসাথে উত্তর করো। 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 তাহলে দেখো প্রথমে আছে কি?
সেফালো কর্ডাটা শব্দের অর্থ, এই যে কেফাল শব্দের অর্থ কি, এই কেফাল, সেফাল বা কেফাল যাই বলো না কেন, সেফাল বা কেফাল একই কথা। ইউরো শব্দের ইউরো অংশ এর অর্থ কি? তাহলে তোমরা 1 আর 2 নম্বর প্রশ্নের উত্তর দ্রুত করো, 1 আর 2 নম্বর প্রশ্নের উত্তর একটু দ্রুত করো। কই তোমরা উত্তর কেন করতেছো না, কোথায় আছো? সেফালো কর্ডাটা, সেফালো, ওই যে আবু হুরায়রা বলছে যে একের উত্তর হবে ডি, এই সেফালিক রিজিয়ন, মাথার রিজিয়ন, আমরা পড়ছি না এরকম, তাহলে এটা মাথা উত্তর হবে। আর ইউরো কর্ডাটা, ইউরো শব্দের অর্থ হচ্ছে লেজ, ইউরো শব্দের অর্থ কি, লেজ, এই তো তোমরা অনেকেই উত্তর করতেছো, ইউরো শব্দের অর্থ হচ্ছে লেজ, তাহলে 1 আর 2 নাম্বার হয়ে গেল। ওকে, এরপরে 3 এবং 4 নাম্বার কোশ্চেনের উত্তর করো যে সাইক্লোস্টোমাটা, এর স্টোমাটা শব্দের অর্থ কি, আর সাইক্লোস মানে কি, ন্যাথোস্টোমাটা শব্দের এই ন্যাথোস শব্দের অর্থ কি? এই 2টা প্রশ্নের একটু উত্তর করো প্লিজ, এই 2টা প্রশ্নের একটু উত্তর করো প্লিজ। তোমাদেরকে এর মধ্যে একটা কথা আমি জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে তোমরা পরীক্ষা নির্দিষ্ট সময় না হলে অস্থির হবা না। আমাদের গুছিয়ে নেওয়ার কাজ চলতেছে এখন, যে আমরা তোমাদেরকে পরবর্তী 2 মাস কিভাবে কি কি সার্ভিসগুলো দিব, কিভাবে পড়াবো, কিভাবে, এই গুছিয়ে নেওয়ার কাজটা আমাদের একটু চলতেছে। কারণ তোমরা জানো এখানে তোমাদের যারা পড়ায় সবাই রেটিনাতে ক্লাস নেয়, সবাই ইউসিসিতে ক্লাস নেয়, এর মধ্যে রয়্যাল কোচিংয়ে ক্লাস নেয় অনেকে, সবাই দেশের বিভিন্ন কোচিংয়ে ক্লাস নেয়, বুঝতে পারছো? এবং সবাই রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, বরিশাল, সিলেট বিভিন্ন জায়গাতে গিয়ে তারা ক্লাস নিচ্ছে। এবং এখনই তোমাদের বাকি যে ফিজিক্স ম্যাথ যে ভাইয়ারা ক্লাস নেয়, তারা কিন্তু বাইরে বাইরে ক্লাস নিয়ে বেড়াচ্ছে। তো এতে কি হচ্ছে, আমাদের আর একটা উইক, মানে একটা ক্লাস নিলে আমাদেরকে, মানে আমরা পুরোপুরি ফ্রি হয়ে যাই, মানে সব লেকচারগুলো শেষ হয়ে যায়। তখন মানে আমরা তোমাদের এমনভাবে ধরতে পারবো যে তোমরা আসলে 24টা ঘন্টা 1টা মিনিটের জন্য আমাদেরকে অ্যাবসেন্স পাবা না। ঠিক আছে? যেমন দেখো আজকে সারাদিন তোমাদের যে ম্যাথের রিয়াদ ভাইয়া, ও যদিও তোমাদের মাঝে মধ্যে তোমরা যারা এখানে ক্রস ক্লাস করো তারা তোমরা হয়তো চিনবা, বা যারা এতে ক্লাস করতেছো, বা তোমাদের এই যে আমাদের ডিতে যে কেমিস্ট্রি ক্লাস নেয়, ওই ভাইয়াও কিন্তু তোমার যে সাভার, টাঙ্গাইল এই সমস্ত অঞ্চলে সব ইউসিসি বা অন্যান্য কোচিংগুলোতে ক্লাস নেয়। তো আমাদের একটু সময় লেগে যাচ্ছে যে আমরা সময় দিতে পারতেছি না, বুঝছো? যে ক্লাসগুলো নিচ্ছি কোনো রকম, এবং প্রশ্নগুলো আমরা কি করি, যে এই অফিসে দিয়ে দিই, তারা লিঙ্ক তৈরি করে কোশ্চেন নিচ্ছে, আমাদের নিজেরা ওইখানে উত্তর সেট আপ করে দেওয়ার এই সুযোগটা অনেক সময় হচ্ছে না। এবং কি হয়, বিশেষ করে খন্দকার ভাই তোমাদের এই কাজটা করে থাকে, তাই তো? তো খন্দকার ভাই, খন্দকার ভাইয়ের ব্যাপারটা হচ্ছে, ভাই তো সায়েন্সের স্টুডেন্ট না, তো তোমরা অনেক সময় উত্তর জিজ্ঞেস করলে পাবা না এরকমও না, উত্তরে ভুল থাকবে। তোমরা যদি স্পষ্ট বুঝতে পারো যে এটা ভুল, আমি হয়তো লিখে দিচ্ছি খ কিন্তু ওইটা হয়ে গেছে ঘ, উনি বুঝতেছে এরকম। তো এই ক্ষেত্রে তোমরা একটু সবসময় নার্ভ শান্ত রেখে তোমরা একটু থাকবা আর কি। এবং তোমরা এইটা অন্তত আমাদের উপর ট্রাস্ট করতে পারো যে অন্তত একটা সপ্তাহের মধ্যে আমরা সব গুছিয়ে নেবো। এই জন্য অযাচিত আলাপচারিতা থেকে তোমরা একটু ইয়াতে থাকবা আর কি। এবং 2-1 জন তোমরা থাকো যে খুবই খারাপভাবে বলে ফেলো কথা, এরকম বলার প্রয়োজন নাই। এবং তোমরা সময়তে সব পেয়ে যাবা। সবে তো তোমাদের 2টা লেকচার শুরু হলো, এবং আমাদের ভর্তিটা তুলনামূলক একটু কমে গেছে। ভর্তিটা তুলনামূলক একটু কম হওয়ার কারণে, যেহেতু সার্কুলার হলো, এখন অনেকেই ভর্তি হচ্ছে। এই যে আমি দেখলাম গ্রুপে 2-3টা রিকোয়েস্ট চলে আসছে। তো আমরা এগুলো এই ভর্তির পরিমাণটাও একটু বেড়ে যাক, তারপরে আমরা আরো বেশি সাবলীলভাবে তোমাদেরকে সময় দিতে পারবো, ঠিক আছে? এবং এইটা একটু তোমাদেরকে আমরা জানিয়ে রাখলাম। এবং তোমাদের অনেক পার্সোনাল কথা আছে, যে কথাগুলো তোমরা গ্রুপে না লিখে সরাসরি দেখবো ওইখানে আবু হুরায়রা রায়হান নামে আইডি আছে, আমাকে মেসেজ করবা, এবং মেসেজ করে ধৈর্য ধারণ করবা। আমি ফ্রি হওয়ার পরে তোমাদের সাথে সঠিক সময়ে কথা বলবো। অথবা তোমরা একটা কাজ করবা, যদি অনেক কথা থাকে ওইখানে নাম্বার দিয়ে দিবা, আমি নিজে তোমাদেরকে ফোন দিব যে কোনো প্রয়োজনে। বিশেষ করে আমাকে বলতে পারবা, তোমাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় আমাকে বলবা, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? ওকে, তোমরা উত্তর করেছো 3-এর বি, স্টোমা শব্দের অর্থ মুখ, মানে গোলমুখ, আর হচ্ছে 3-এর বি, তারপর 4-এর হচ্ছে সি, তাই তো, চোয়াল। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা একটু চলে যাই, ঠিক আছে? এরপর দেখো হেটেরো সার্কেল ধরনের লেজ কোনটি? হেটেরো সার্কেল ধরনের লেজ এখানে কোথায় দেখা যায়? হেটেরো সার্কেল ধরনের লেজ এখানে কোথায় দেখা যায়? উত্তর করো। হেটেরো সার্কেল ধরনের, হেটেরো সার্কেল ধরনের লেজ, হেটেরো সার্কেল ধরনের, অর্থাৎ হেটেরো সার্কেল কোথায় দেখা যায়? আর হচ্ছে কোনটিতে? ডাইফি সার্কেল ধরনের লেজ দেখা যায়। হেটেরো সার্কেল কোথায় দেখা যায়, আর ডাইফি সার্কেল কোথায় দেখা যায়? হেটেরো সার্কেল কোথায় দেখা যায়, আর ডাইফি সার্কেল কোথায় দেখা যায়? দ্রুত আনসার করো। হেটেরো সার্কেল কোথায় দেখা যায়, আর ডাইফি সার্কেল কোথায় দেখা যায়?
5-এর বি উত্তর করছে, 5-এর বি স্কলিওডন। সবসময় রাখবা স্ক্লোডিয়ন মানে কি শার্ক, তাই তো, কি শার্ক। তারপর শার্ক মানে কি, ওই যে শার্ক যেটা আছে যার এরকম এরকম ডাইফি সার্কাল লেজ দেখা যায়, তাই না? আর কোনটি, সরি তোমার হচ্ছে হেডেরো সার্কাল। আর ডাইফি সার্কাল কোথায়? লাং ফিশে দেখা যায়, একটাই আছে, লাং ফিশে দেখা যায়, ঠিক আছে, লাং ফিশের ক্ষেত্রে এটা দেখা যায়। 7 নাম্বার দেখো, কোন দন্তহীন চঞ্চুতে পরিণত হয়েছে, এটা তোমরা পারবা এভিসের ক্ষেত্রে। তারপরে কি হোমো সার্কাল কোথায় পাওয়া যায়? ইলিশে। এগুলো খুব সহজ প্রশ্ন ভাইয়া, এইগুলোই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। ওকে, এরপর দেখো যে 10 নাম্বার প্রশ্নের একটু আনসার করে দাও। এই 9 নাম্বার প্রশ্নটা উপরে হয়ে গেছে আর কি। 10 নাম্বার কোশ্চেন একটু উত্তর করে দাও, 10 নাম্বার কোশ্চেন একটু উত্তর করে দাও। 10 নাম্বার কোশ্চেনের উত্তর কি হবে একটু ফাস্ট বলো, 10 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? 10 নাম্বার কোশ্চেনের কি উত্তর কি হবে একটু বলো তো ভাই, 10 নাম্বার কোশ্চেনের উত্তর কি হবে? 10 নাম্বার কোশ্চেনের উত্তর একটু বলো। শোনো, তাইলে তোমাদের সাথে আমার আর দেখা হবে পরের ক্লাসে। এর মধ্যে তোমরা কি করবা, এইটার পরীক্ষা দিবা, পরীক্ষা তো দিবাই। দেখো অনেকগুলো কোশ্চেন কিন্তু আমরা আজকে সলভ করে ফেললাম। এখন তোমাদের কাজ হবে কি, প্রতিটা চ্যাপ্টার যে মূল বইগুলো আমি পড়িয়ে দিই, ও আর শোনো, তোমাদের মূল বইয়ের ওই পিডিএফ গুলো আমি তৈরি করতেছি, মানে দাগানো আপডেট বইয়ের পিডিএফ, ওইটা পুরাপুরি হয়ে গেলে চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আপলোড করে দেবো আমি, ঠিক আছে? এবং ওই তখন কি আপডেট বই কারোর কেনার দরকার নেই, যার যে বই আছে তোমরা সেই 10-এর বি বলছে, উত্তর কি হবে? 10-এর বি, ঠিক আছে। এন্ডোস্টাইল থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। তাহলে তোমরা বই নিয়েও টেনশন করবে না, তোমাদেরকে আমি বই দিয়ে দিব, নতুন বই আর কেনার দরকার নাই। তোমাদের যে পুরাতন বই আছে ওই পুরাতন বই নিয়েই তোমরা পড়ো, ঠিক আছে? নতুন বই আমি তোমাদেরকে কিনে, বাজার থেকে কিনে দাগিয়ে ওইটা দিয়ে দিচ্ছি। তার মানে তোমরা প্রতিটা চ্যাপ্টারের দাগানো পিডিএফ পেয়ে যাবা। আরেকটা ব্যাপারে যেটা বলি সেটা হচ্ছে যে তোমরা গ্রুপে অযাচিত কথাবার্তা বলবা না, বা তোমরা অস্থির হয়ে যাবা না, যেহেতু আমরা একটু ব্যস্ততার মধ্যে থাকি, এখন ব্যস্ততার মধ্যে আছি, হয়তো আর 2-3 দিন পরে আর থাকবো না। সো তোমরা সেভাবে ম্যানেজ করবা। তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।